আসসালামু আলাইকুম, আমি শামীম শাহরিয়ার, নীলফামারী মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষ। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হলো আবৃতবীজ এবং নগ্নবীজ উদ্ভিদ সম্পর্কে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমেই আবৃতবীজ উদ্ভিদ এবং নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্যের পার্থক্যগুলো বলছি। দেন আবৃতবীজ উদ্ভিদটা হলো কি? স্পোরোফাইট। বইয়ের মধ্যে দেখেন বৈশিষ্ট্যগুলো সব দেওয়া আছে একটা একটা করে। আবৃতবীজ হলো স্পোরোফাইট, রেণুধর। তারপরে এটা আবৃতবীজ হলো কি? পুষ্প। আবৃতবীজ আরেকটা কমন বৈশিষ্ট্য, এর শুক্রাণুগুলো হলো কি? ফ্লাজেলাবিহীন। এদের শুক্রাণুগুলোতে কি থাকে না? ফ্লাজেলাবিহীন, যার কারণে এর শুক্রাণুগুলো হলো সর্বদাই নিশ্চল। ক্লিয়ার? তারপর আবৃতবীজ উদ্ভিদের দ্বিনিষেক ঘটে। 3 নাম্বার, অ্যান্ডোস্পার্ম এদের ট্রিপ্লেট বা শস্য। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রাইসেন অ্যান্ডোস্পার্ম কি হবে? ট্রিপ্লেট। নগ্নবীজের ক্ষেত্রে এদের অ্যান্ডোস্পার্মটা হলো হ্যাপ্লয়েড। তারপর এদের আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না। আবৃতবীজ উদ্ভিদের ক্ষেত্রে কি হয় না? আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না, কিন্তু নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। এটা তাদের আদি বৈশিষ্ট্য। আর আবৃতবীজ উদ্ভিদের ক্ষেত্রে আর্কিগোনিয়াম সৃষ্টি হওয়া এটা উন্নত বৈশিষ্ট্য নয়। তারপর আবৃতবীজ উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? জাইলেমে প্রকৃত ভেসেল কোষ থাকে, কিন্তু নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে জাইলেমে প্রকৃত ভেসেল কোষ থাকে না। ব্যতিক্রম হলো এফিট্রা। এফিট্রাতে কি থাকে? প্রকৃত ভেসেল কোষ থাকে। তারপর ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে। নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না। এদের শুক্রাণু কি? সর্বদা নিশ্চল। তারপরে দেখেন আবৃতবীজ উদ্ভিদের উপরের টপিকটাতে আবৃতবীজ সংখ্যা হলো 4000। সবচেয়ে ছোট উদ্ভিদের মধ্যে ওয়ালফিয়া কতটুক দৈর্ঘ্য? 0.1 মিলিমিটার। আর বাংলাদেশের মধ্যে ক্ষুদ্রতম আবৃতবীজ উদ্ভিদ হলো কলফিয়া এরাইজা। আবৃতবীজ উদ্ভিদের মধ্যে সবচেয়ে যেটা উঁচু গাছ সেটাকে বলে ইউক্যালিপটাস। কতটুক দৈর্ঘ্য? 500 ফুট। কতটুকু হতে পারে? 500 ফুট উঁচু হতে পারে। তারপর স্বভাব বা স্বরূপ, এরপরে পৃষ্ঠায় দেখেন যে হার্ব বা বিরুৎ, এর এক্সাম্পল গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে ধান, গম, দুর্বাঘাস। উপগুল্ম হিসেবে থাকে কি? কালকাসুন্দা, দাঁতমর্দন। অস্থানিক মূল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অস্থানিক মূলের উদাহরণ নিচের কোনটি অস্থানিক মূল নয়? এটা হলো কি? কেয়া, বট, অশ্বত্থ। এই তিনটা উদ্ভিদের যে মূলগুলো আছে সেগুলো হলো অস্থানিক মূল। পরাশ্রয়ী মূল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নতুন বইটাতে আছে অর্কিড। হ্যাঁ, নিচের কোনটি পরাশ্রয়ী মূল? অস্থানিক মূলের সাথে তুলে দিল, এটা হতে পারে। তারপর গুলময়ের উদাহরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটা, রঙ্গন, জবা এবং গোলাপ। এই তিনটা হলো কিসের উদাহরণ? গুল বা শ্রাপ। তারপর দেখেন কাণ্ড যেগুলো হতে পারে, রাইজম, এটা হলো কি? রূপান্তরিত কাণ্ড। আদা, হলুদ। টিউবার, টিউবারের এক্সাম্পল কি? আলু। তবে মিষ্টি আলু যেটা আছে সেটা মিষ্টি আলু কিন্তু টিউবার কাণ্ডের উদাহরণ নয়। মিষ্টি আলুটা হলো মূলের স্ফীত অংশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কালো কালি দিয়ে দেখানো আছে দেখেন। তারপর হচ্ছে বাল্ব। বাল্বগুলো লাইটের বাল্বের মতো দেখতে যেগুলো, সেটা হলো কি? পেঁয়াজ, রসুন। তারপর হচ্ছে রানার। রানারের এক্সাম্পল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, থানকুনি। রানারটা হলো কি? অনেকগুলা উদ্ভিদের ডালপালাগুলো মাটির সাথে কি থাকে? জড়ানো থাকে, সেখান থেকে আবার তোমার কি হয়? উদ্ভিদ সৃষ্টি হয়। তারপর কম্পাউন্ড লিম যেটা আছে পাতা, যৌগিক পত্র, এর এক্সাম্পল গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর পাতার শিরাবিন্যাস, এটা দুই ধরনের শিরাবিন্যাস থাকে, একটা হচ্ছে রেটিকুলেট ভেনেশন, একটা হচ্ছে প্যারালাল ভেনেশন। রেটিকুলেট ভেনেশন বা জালিকাকার শিরাবিন্যাস সেটা দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। আর প্যারালাল ভেনেশন বা সমান্তরাল শিরাবিন্যাস এটা হলো একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। একটা আদর্শ পাতার তিনটা গঠন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো কি? পত্রমূল, পত্রবৃন্ত এবং পত্র ফলক। ক্লিয়ার? তারপর এখানে কয়েকটা শব্দ লিখছি, টার্ম দেখেন। সেপাল, টেপাল, পেটাল। সেপাল কোনটাকে বলা হয়? একটা পুষ্পের 4টি স্তবক মোস্ট ইম্পর্টেন্ট। 4টি স্তবকের মধ্যে একটাকে স্তবক বলা হচ্ছে কেলিক্স। আরেকটা হলো করলা বা দলমণ্ডল। তো কেলিক্স বলতে বৃতিকে বোঝায়। বৃতির প্রত্যেকটা সদস্যকে, কেলিক্সের প্রত্যেকটা সদস্যকে কি বলা হয়? সেপাল বলা হয়। আর করলা বা দলমণ্ডলের প্রত্যেকটা সদস্যকে কি বলা হয়? পেটাল। পুষ্পপুট এর প্রত্যেকটা সদস্যকে কি বলা হয়? টেপাল। সেসাইল বলা হয় বৃন্ত যুক্ত পাতাকে। যে পাতার কি আছে? বটা আছে, তাকে বলা হয় সেসাইল। বৃতির প্রত্যেকটা সদস্যকে বলা হয় সেপাল।
পুষ্পপুট এর প্রত্যেকটা সদস্যকে বলা হয় টেপাল। আর করলা বা দলমণ্ডল, দলমণ্ডলের প্রত্যেকটা সদস্যকে কি বলা হয়? পেটাল। এই আবৃতবীজ উদ্ভিদের মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো মেডিকেলে আসে সেটা হলো একটা হলো এস্টিভেশন। কি ভেশন? এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। এই বৃতি এবং দলমণ্ডলগুলো কিভাবে থাকে এর উপর ভিত্তি করেই এস্টিভেশন। মোট 6 প্রকার আছে। প্রথমটা হলো ওপেন বা মুক্ত। এখানে পাপড়ি বা বৃতিগুলো একটা আরেকটার সাথে কি থাকে? ফাঁকা থাকে, যুক্ত থাকে না। এর এক্সাম্পল গুলো ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, গন্ধরাজের বৃতির রেশমি, গন্ধরাজ ফুল না, গন্ধরাজের বৃতির স্টিভেশনটা হলো কি? ওপেন বা মুক্ত। ঠিক আছে। 2 নম্বরে দেন ভালভেট। ভালভেটের ক্ষেত্রে কি হয়? একটার প্রান্ত আরেকটা প্রান্তের সাথে কি যুক্ত থাকে। চিত্রের মধ্যে দেখেন বইয়ে প্রান্ত স্পর্শী, যাকে কি বলা হয়? ভালভেট। এর এক্সাম্পলটা দেখেন, জবা ফুলের বৃতির স্টিভেশন। বৃতি কথাটাতে মার্ক করে রাখেন, জবা ফুলের বৃতি। তারপর হচ্ছে আকন্দ আর বাবলা ফুলের এস্টিভেশন। এই প্রান্ত স্পর্শের মধ্যে কি কি আছে? বাবলা ফুল, বাবলা ফুলের এস্টিভেশন, আকন্দ আর জবা ফুলের বৃতি। এই বৃতি কথাটাতে দাগ দেন। তারপর টুইস্টেড বা পাকানো। এখানে কি হয়? প্রত্যেকটাই একটা প্রান্ত আরেকটা প্রান্তের ভিতরে থাকে। একটা প্রান্ত অপর প্রান্তকে কি করবে? পরস্পর ঢেকে রাখবে। এটাকে বলে পাকানো বা টুইস্টেড। এখানে দেখেন জবা ফুলের দলমণ্ডলের এস্টিভেশন, খেয়াল রাখবেন। এই যে প্রান্ত স্পর্শী যেটা ভালভেট, এখানে জবা ফুলের বৃতির এস্টিভেশন এর এক্সাম্পল। আর টুইস্টেড বা পাকানোটা হলো জবা ফুলের দলমণ্ডলের এস্টিভেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দলমণ্ডলে কি করেন? মার্ক করে রাখেন। তারপর ইমব্রিকেটের ক্ষেত্রে কি হয়? একটা বৃতি বা বৃত্তাংশ, সেটা দু প্রান্তই ভিতরে থাকবে, আরেকটা বৃত্তির দু প্রান্তই কি থাকবে? বাইরে থাকবে। এই ইমব্রিকেটের এক্সাম্পল হচ্ছে কি? কৃষ্ণচূড়া, কালকাসুন্দা। বৈজ্ঞানিক নামগুলো সমানে রাখতে হবে। তারপরে দেখেন কুইন কানশিয়াল। এটার ক্ষেত্রে দুটা বৃত্তাংশ ভিতরে থাকবে, আবার দুটা বৃত্তাংশ টোটালি বাইরে থাকবে। কুইন কানশিয়াল। এটার এক্সাম্পল হচ্ছে পেয়ারা, সরিষা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর বৈজ্ঞানিক নামগুলো সমান রাখতে হবে। তারপর ভেক্সিলারির ক্ষেত্রে দেখেন, এখানে যে সবচেয়ে বড় পাপড়িটা, এটা বাকি পাপড়িগুলোকে ঢেকে রাখে। তারপর নিচেরটা, তারপর সবার শেষেরটা। এই ভেক্সিলারির এক্সাম্পল কি হচ্ছে? শিম আর হচ্ছে মটরশুঁটি। বুঝতে পারছেন? শিম এবং মটরশুঁটি ফুলের এস্টিভেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে প্রান্ত স্পর্শী, আরেকটা হলো কি? টুইস্টেড বা পাকানো। এই প্রান্ত স্পর্শীর ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলতে জবা ফুলের বৃতির, আর পাকানোর ক্ষেত্রে জবা ফুলের দলমণ্ডলের। এরপরে দেখেন প্লাসেন্টেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অমরা বিন্যাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। এই অমরা বিন্যাসে যে এক্সাম্পলগুলো আছে, যে মার্জিনাল, এক্সাইল, ফ্রি সেন্ট্রাল, প্যারাইটাল, সুপারফিশিয়াল, বেজাল এবং সবার শেষে আছে এপিকাল। তো এই ক্ষেত্রে মার্জিনাল, ফ্রি সেন্ট্রাল আর হচ্ছে বেজাল, বইয়ের মধ্যে দেখেন এগুলো হলো এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়। দাগ দেন। তিনটা জিনিস, মার্জিনাল, ফ্রি সেন্ট্রাল এবং বেজাল, এই তিনটা হলো কি? এক প্রকোষ্ঠ বিশিষ্ট। ঠিক আছে। আর বাকিগুলা একাধিক প্রকোষ্ঠে বিভক্ত থাকবে এদের গর্ভাশয়গুলো। তো মার্জিনালের এক্সাম্পল কি আছে? মটরশুঁটি, শিম। খেয়াল রাখবেন যে এই এস্টিভেশনের সব শেষে যেটা আছে ভেক্সিলারি, ভেক্সিলারির যে এক্সাম্পল ঠিক সেটাই মার্জিনালের আবার এক্সাম্পল। বুঝতে পারছেন? মার্জিনাল। তারপর দেন এক্সাইল। এক্সাইলটা হলো কি? অক্ষীয়। জবা ফুলের প্লাসেন্টেশন, জবা ফুলের যে অমরা বিন্যাস, সেটা হলো কি? এক্সাইল। ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য, এর এক্সাম্পল গুলো কি? নুনিয়া শাক, তুত। বৈজ্ঞানিক নামগুলো সব কি রাখতে হবে? মনে রাখতে হবে। প্যারাইটাল, প্যারাইটালের ক্ষেত্রে কি আছে? শশা, লাউ। দেখবেন এটা সবগুলো দেখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুপারফিশিয়াল বা এটা হচ্ছে গাত্রীয়, এটা কি? শাপলা। তারপর হচ্ছে কি? পদ্ম ফুল। বেজাল বা মূলীয়, এটার গর্ভাশয় যেটা এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা হচ্ছে ধান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্ন আসে এটা, যে ধানের অমরা বিন্যাসটা কি ধরনের? বেজাল বা মূলীয়। এপিকাল বা শীর্ষ, এর এক্সাম্পল হচ্ছে দুটো জিনিস, ধনিয়া আর হচ্ছে লাল পাতা। বৈজ্ঞানিক নামগুলো ধারা মুখস্থ রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর ফলের মধ্যে দেখেন, এবার আসছিল কিন্তু গতবারই ফল, ফল থেকে আসছিল যত সম্ভব গুচ্ছ ফল, যৌগিক ফল, এই বিষয়ে আসছিল। তো ফলগুলো ভেরি ইম্পর্টেন্ট। দেন প্রকৃত ফল, প্রকৃত ফলের এক্সাম্পল কি?
আম, জাম, লিচু। অপ্রকৃত ফল মার্ক করে রাখেন আপেল। তারপর সরল ফলের মধ্যে আছে আম। গুচ্ছিত ফলের মধ্যে আছে কি আতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যৌগিক ফল কি কাঁঠাল। তারপর দেন ক্যাপসিউল, ফল উপর থেকে নিচের দিকে ফেটে যায়, হ্যাঁ, যেটা ধুতুরা, ঢেঁড়স, পাট, তিনটে এক্সাম্পল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেরিওপসিস, ধানের ফলটা হলো কি কেরিওপসিস। তারপর দেন সিলিকুয়া, সরিষা। বেরি এর এক্সাম্পল কি কলা এবং টমেটো। সাইজোকাল্প এর এক্সাম্পল কি ধনে। প্রশ্নটা আসতে পারে নিজের কোনটি শুষ্ক অবিদারী ফল, হ্যাঁ, সাইজোকার্পকে কি বলা হয় শুষ্ক অবিদারী ফল, এটা হচ্ছে ধনে। তারপর হচ্ছে সরসিসের দুইটা এক্সাম্পল কাঁঠাল এবং আনারস। আর একটা বললাম কাঁঠাল হলো কি ধরনের ফল, যৌগিক ফল, আবার কাঁঠাল সরসিস ফল। এখন আমরা যেটা করবো সেটা হলো একবীজপত্রী উদ্ভিদ আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলোর বৈশিষ্ট্যগুলো মাঝে মধ্যে দিয়ে দেয়। একবীজপত্রী উদ্ভিদ, একবীজপত্রী উদ্ভিদের বুঝতে পারতেছি বীজপত্র কয়টা থাকবে, একটা। একবীজপত্রী উদ্ভিদের যে মূল সেটা কিন্তু গুচ্ছমূল, হ্যাঁ। তারপর একবীজপত্রী উদ্ভিদের পাতা শিরাবিন্যাসটা কিরকম হবে, সমান্তরাল। তারপর এদের পুষ্প ট্রাইমেরাস, মানে তিনের গুণিতক আকারে থাকে। বীজপত্রের অবস্থানটা কোথায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শীর্ষ। আর যে ভ্রূণমুকুলের অবস্থান কোথায়, পার্শ্বীয়। ঠিক আছে, এটার সাথে আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের তুলনা করি। পরের পৃষ্ঠে আছে দেখো যে ওখানে বীজপত্র আছে কয়টা, দুটা। এখানে আছে একবীজপত্রীর ক্ষেত্রে গুচ্ছমূল, ওখানে আছে কি ধরনের মূল, প্রধান মূল। তারপর পাতার শিরাবিন্যাসটা একবীজপত্রীর ক্ষেত্রে সমান্তরাল, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কি জালিকাকার। একবীজপত্রী উদ্ভিদের পুষ্প হলো ট্রাইমেরাস, দ্বিবীজপত্রী উদ্ভিদের পুষ্প হলো টেট্রামেরাস এবং পেন্টামেরাস, 4 এর গুণিতক ও 5 এর গুণিতক। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে বীজপত্রের অবস্থানটা হবে বিপরীত, পার্শ্বীয়, আর ভ্রূণমুকুল অবস্থা হবে শীর্ষ। এখানে যাতে কনফিউজ না হয়, যে কোনো একটা আমরা করবো, একবীজপত্রী উদ্ভিদটা মনে রাখলে যথেষ্ট, হ্যাঁ, যে বীজপত্রের অবস্থান হলো শীর্ষ, ভ্রূণমুকুল হলো পার্শ্বীয়। এর ব্যতিক্রমটাই কি দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য। এখন দুইটা গোত্রের নাম দেওয়া আছে, একবীজপত্রী উদ্ভিদের একটা গোত্র দেওয়া আছে আর দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা গোত্র দেওয়া আছে। একবীজপত্রী উদ্ভিদের গোত্রের নাম কি পয়সি বা ঘাস গোত্র, গ্রাস ফ্যামিলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর বৈশিষ্ট্যগুলো। হ্যাঁ, তোমার প্রশ্ন আসবে যে নিচের কোনটি ঘাস গোত্র শনাক্তকরণের বৈশিষ্ট্য নয়, যেমন ধান, এটা কিন্তু ঘাস গোত্রের একটা কি উদ্ভিদ। দেন বৈশিষ্ট্যগুলো আমরা ঝাড়ে মুখস্থ করবো, যে ঘাস গোত্রের বা পয়সি গোত্রের যে কাণ্ড যেটা হবে সেটা কি হবে, নলাকার, হ্যাঁ, রাখবেন নলাকার। এদের মধ্য পর্বটা কিরকম হয়, ফাঁপা হয়, ঠিক আছে। তারপর পাতাগুলো কিরকম হবে, লিগুল বিশিষ্ট হবে। পুষ্পমঞ্জুরিটা কি ধরনের হবে, স্পাইকলেট, হ্যাঁ। এই প্রশ্নটা আসে যে ধানের পুষ্পমঞ্জুরি নিচের কি ধরনের, স্পাইকলেট। তারপর ধানের পরাগধানীটা কিরকম হবে, ভার্সেটাইল, মানে কি সর্বমুখী। তারপর পয়সি গোত্রের গর্ভমুণ্ডটা কিসের মতো হবে, পালকের ন্যায়। গর্ভাশয় কিরকম, কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, 1 প্রকোষ্ঠ বিশিষ্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই একের জায়গায় গোল চিহ্ন দেন, গর্ভাশয় কয় বিশিষ্ট, 1 প্রকোষ্ঠ বিশিষ্ট। এদের অমরা বিন্যাসটা কিরকম হবে, বেজাল, মূলীয়, হ্যাঁ, যে ধানের অমরা বিন্যাস কি ধরনের, মূলীয়। তারপর ফলটা কি হবে, কেরিওপসিস, যে কেরিওপসিসের এক্সাম্পল কি ধান। তারপর এখানে এরপরে দেখেন কয়েকটা উদ্ভিদের নাম দেওয়া আছে, তার মধ্যে একটা হচ্ছে বাঁশ, ব্যাম্বুসা, ব্যাম্বুসা। বৈজ্ঞানিক নামগুলো সব মনে রাখতে হবে। বাঁশ কয়েক প্রজাতির, 28 প্রজাতির। বাংলাদেশে হোক যে কোনো, বাঁশ কয় প্রজাতির আছে, 28 প্রজাতির বাঁশ বিদ্যমান বাংলাদেশে। বাংলাদেশে 28 প্রজাতির বাঁশ জন্মে থাকে। তবু বাঁশকে কি বলা হয়, ঘাস বলা হয়, কারণ এই বৈশিষ্ট্যগুলো আছে যে এদের মধ্যপর্ব, বাঁশের মধ্যপর্বটা ফাঁপা থাকে না, ফাঁপা থাকে। তারপরে এদের অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো, পুষ্পের বৈশিষ্ট্য, তারপর পরাগধানী, এগুলো বৈশিষ্ট্যগুলো সব একই রকম বাঁশের। তারপর দেখেন যে ভুট্টা, ভুট্টার ওই জায়গাটা শুধু জানতেন যে কর্নফ্লেক্স তৈরিতে ব্যবহৃত হয়। ভুট্টার উপকারিতা কি, কর্নফ্লেক্স তৈরিতে ব্যবহৃত হয়। তারপর আখের ক্ষেত্রে আছে দেখেন, আখের ছবরা পার্টেক্স তৈরিতে ব্যবহৃত হয়, জাস্ট ওইটুকু রাখবেন। আর এই পৃথিবীতে 60% লোকের প্রধান খাদ্য হলো কি, ভাত। তারপর দেখেন মালভেসি গোত্র, যেটা হলো দ্বিবীজপত্রী গোত্র। এর গোত্র শনাক্তকরণের বৈশিষ্ট্যগুলো দেখেন, কচি অংশটা কিরকম হবে, রমস এবং মিউসিলেজ পূর্ণ। এদের পুষ্পটা কিরকম হবে, একক, পুষ্প হবে কি একক। এদের দলমণ্ডলটা কি হবে, পাকানো, টুইস্টেড, ঠিক আছে। এই জন্য জবা ফুলের দলমণ্ডল, জবা ফুলের দলমণ্ডলের এস্টিভেশনটা হলো কি টুইস্টেড। আর জবা ফুলের বৃতির যে এস্টিভেশন সেটা কিন্তু তোমার প্রান্ত স্পর্শী বা ভালভে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট খেলা হবে। পুংকেশর কতগুলো থাকে, অসংখ্য থাকবে এবং এক গুচ্ছ। পরাগধানী ভেরি ভেরি ইম্পর্টেন্ট খেলা হবে। এদের পরাগধানীটা হলো 1 প্রকোষ্ঠ, কি নয়, এককোষী নয়, এককোষী নয়, এটা মাঝে প্রশ্ন আসতে পারে যে
মালভেসি গোত্রের বৈশিষ্ট্য নয় কোনটি? লেখা থাকবে যে পরাগধানী এককোষী। থাকবে পরাগধানী কি এককোষী? তা তো নয়, পরাগধানী এককোষী নয়, বরং কি এক প্রকোষ্ঠ। এবং পরাগধানীটা দেখতে কিসের মতো? বৃক্কাকার, বৃক্কের মতো। এদের পরাগরেণুটা কিরকম হবে? বৃহৎ বা কণ্টকিত। অমরাবিন্যাসটা কি ধরনের হবে? একজাইল, অক্ষীয়। তারপর হচ্ছে পুষ্পবিন্যাস, পুষ্পবিন্যাসটা কি হবে? একক বা সাইমস। তারপর দেখেন এদের যে এক্সাম্পল গুলো আছে, এদের বৈজ্ঞানিক নামগুলো সব কিন্তু মনে রাখতে হবে। যেমন জবা ফুল, হিবিস্কাস রোজা সাইনেনসিস। হ্যাঁ, এই জবা ফুলের দুটা বৈশিষ্ট্য আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক নম্বর হলো জবা ফুল কিসে সাহায্য করে? রক্ত আমাশয়, রক্ত আমাশয়ের ওষুধ হিসেবে ব্যবহার হয়, ট্রিটমেন্ট হিসেবে। তারপর অর্শরোগ, অর্শরোগের ওষুধ হিসেবে গোল 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 দাগ দেন। এই জবা ফুলটা কিন্তু কি করা হয়? পূজার উপকরণ হিসেবে। প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি পূজার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়? নিচের কোনটি রক্ত আমাশয়ের জন্য উপকারী? নিচের কোনটি অর্শরোগের জন্য উপকারী? ঢেঁড়স। প্রশ্ন আসতে পারে যে ঢেঁড়সের নিচের কোন আয়নটি থাকে? লৌহ থাকে, আয়রন, Fe। হ্যাঁ, ঢেঁড়সের মধ্যে কি থাকে? কচি ঢেঁড়সে লৌহ থাকে। তারপর ডায়াবেটিস বা বহুমূত্র রোগের জন্য নিচের কোন উদ্ভিদটি উপকারী বা নিচের কোনটি এটার উপকারে লাগে? সেটা হলো কি? ঢেঁড়স। তারপর দেন কার্পাস তুলা, বস্ত্র শিল্পের প্রধান উপাদান কোনটি? কার্পাস তুলা। আর সবার শেষে একটা দেখেন যে ইন্ডিয়ান টিউলিপ। হ্যাঁ, ইন্ডিয়ান টিউলিপ। এই ইন্ডিয়ান টিউলিপের বৈজ্ঞানিক নামটা হচ্ছে কি? থেসপেসিয়া পপুলনিয়া। এই ইন্ডিয়ান টিউলিপ নিচের প্রশ্ন আসে এরকম যে পেন্সিল তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? হ্যাঁ, ইন্ডিয়ান টিউলিপ বাংলা নাম, আর বৈজ্ঞানিক নামটা হচ্ছে কি? থেসপেসিয়া পপুলনিয়া। এখন আমরা নগ্নবীজি উদ্ভিদ সম্পর্কে পড়ব। নগ্নবীজি এর আরেক নাম হলো কি? ব্যক্তবীজি। নগ্নবীজিকে কি বলা হয়? ব্যক্তবীজি উদ্ভিদ বলা হয়। শুরুতে দেখেন, হ্যাঁ, নগ্নবীজিকে ব্যক্তবীজি বলা হয় এই জন্য যে এদের বীজটা বাইরে থেকেই দেখা যায়, এই জন্যই নগ্নবীজিকে ব্যক্তবীজি বলা হয়। হ্যাঁ, উদ্ভিদ বিজ্ঞানের জনককে? শুরুতেই লেখা আছে দেখেন, থিওফ্রাস্টাস। হ্যাঁ, উদ্ভিদ বিজ্ঞানের জনককে? থিওফ্রাস্টাস। প্রশ্ন আসতে পারে যে এনকোয়ারি ইনটু প্লান্টস বইটির লেখককে? থিওফ্রাস্টাস। আবৃতবীজী উদ্ভিদ কত প্রজাতির আছে পৃথিবীতে? 4000 প্রজাতির, এটা আমরা আগেই পড়ছি। আর নগ্নবীজী উদ্ভিদ বাংলাদেশে কয় ধরনের আছে? 5 প্রজাতির আছে। তার মধ্যে একটা বলা হয় সাইকাস পেকটিনাটা। কোথায় পাওয়া যায় এটা? চট্টগ্রামের বাড়িয়াঢালা এলাকায়। তারপর দেখেন এরপরে লেখা আছে পডোকার্পাস নেরিফোলিয়াস। এটা কি হিসেবে পরিচিত? বাঁশপাতা নামে পরিচিত। এই বাঁশপাতাটা কি? নগ্নবীজী উদ্ভিদের মধ্যে পড়ে। আর হচ্ছে নিটাম। নিটামের আবার 3টা ভাগ আছে, একটা হচ্ছে মন্টিনেটাম, অবলাঙ্গাম, আর হচ্ছে কি? রেডিফোলিয়াম। এই হলো 5 প্রজাতির নগ্নবীজী বাংলাদেশে যেগুলো পাওয়া যায়। তার কিছুক্ষণ পরে আছে দেখেন যে গেইনকো বিলোবা। এটা একটা কি? জীবন্ত ফসিল। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষের নাম? হ্যাঁ, সিকুইয়া গাইগান্টিয়া বা স্যাম্বার ভাইরেন্স। এরপরে দেখেন যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ, এর নাম কি? ব্রিসল কনপাইন। এর বয়স কত? 5000 বছর। ঠিক আছে। তারপরে দেখেন নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। নগ্নবীজী উদ্ভিদগুলো হলো স্পোরোফাইট, মানে রেণুধর। এদের রেণুগুলো কিরকম? অসম রেণু কোষক। তার মানে পুং রেণুটা আলাদা হবে, স্ত্রী রেণুপত্রটা কি হবে? আলাদা হবে। হ্যাঁ, তারপর দেখেন যে 2 নম্বরে আছে এদের স্ট্রোবিলাস গঠন করে। কে গঠন করে? পুং রেণুপত্রগুলো, স্ত্রী রেণুপত্রগুলো নয়। পুং রেণুপত্রগুলো কি গঠন করে? স্ট্রোবিলাস গঠন করে, কলার মশার মতো। তারপর দেখেন পরাগ রেণুগুলো কি হয়? পরাগায়নের সময় সরাসরি ডিম্বগ্রন্থে পতিত হয়। নগ্নবীজির ক্ষেত্রে এদের ডিম্বকটা কি অবস্থায় থাকে? নগ্ন অবস্থায় থাকে। নগ্নবীজি উদ্ভিদের জিনিসে ঘটে? ঘটে না। একটার ক্ষেত্রে ঘটে। কোনটার ক্ষেত্রে? সেটা হলো এফিডরা, ব্যতিক্রম। আর নগ্নবীজি উদ্ভিদে যেহেতু জিনিসে ঘটে না, এই জন্য এদের শস্যটা হবে হ্যাপ্লয়েড। হ্যাঁ, অর্থাৎ এন। আর এই হ্যাপ্লয়েডটা কখন তৈরি হবে? নিষেকের পূর্বে ঘটে যাবে। কিন্তু আবৃতবীজি উদ্ভিদের ক্ষেত্রে দিনিষেক ঘটে, এই জন্য এদের শস্যটা হবে কি? বা এন্ডোস্পার্মটা হবে ট্রিপ্লয়েড, থ্রাইসেম। নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে জাইলেমে ভেসেল কোষ থাকে না। আবৃতবীজি উদ্ভিদের ক্ষেত্রে প্রকৃত ভেসেল কোষ থাকে। তবে নগ্নবীজি উদ্ভিদের যে এই নিটামটা আছে, এই নিটামের মধ্যে আবার ভেসেল কোষ থাকে। ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না। আবৃতবীজির ক্ষেত্রে ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে। নগ্নবীজি উদ্ভিদের যে পরাগায়নটা হয়, এদের কিসের মাধ্যমে? বাহককে? বায়ু। তারা সবাই কি? বায়ু পরাগী। আর আমরা বললাম এফিডরা থেকে জিনিসে ঘটে? ঘটে, অবশ্যই ঘটে। এফিডরা থেকে একটা ওষুধ পাওয়া যায়, এফিড্রিন। উপরে প্যারাটা দেখেন, সেটা কি জন্য ব্যবহার করা হয়? শ্বাসকষ্ট হিসেবে ব্যবহার করা হয়। আর নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে আর্কিগোনিয়া সৃষ্টি হয়। এই আর্কিগোনিয়া সৃষ্টি হওয়া এটা এদের আদি বৈশিষ্ট্য। আবৃতবীজি উদ্ভিদে আর্কিগোনিয়া সৃষ্টি হয় না, এটা তাদের ক্ষেত্রে উন্নত বৈশিষ্ট্য।
আর একটা দেখেন সবার শেষে আছে লিড স্কার, এটা এক ধরনের ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য। এরপর আসেন সাইকাস। সাইকাসের তিনটা প্রজাতি, একটা হচ্ছে সাইকাস রেগুলেটা, সাইকাস পেকটিনাটা আর একটা সাইকাস সার্কিনালিস। এই সাইকাস রেগুলেটার বীজটা আমাদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, সাইকাস পেকটিনাটা এর কচি পাতাগুলো সবজি হিসেবে ব্যবহৃত হয়, আর সাইকাস সার্কিনালিসটা চর্মরোগের ওষুধ অথবা পাকস্থলীর পীড়া হিসেবে ব্যবহৃত হয়। প্রশ্ন আসলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে নিচের কোন সাইকাসটি চর্মরোগের জন্য ব্যবহৃত হয়। হ্যাঁ, সাইকাসকে আমরা কিভাবে চিনবো, এর শনাক্তকারী বৈশিষ্ট্য কি? সাইকাস যেহেতু একটা নগ্নবীজী উদ্ভিদ, অতএব নগ্নবীজী উদ্ভিদের যে ক্যারেক্টার সেগুলোই সাইকাসের মধ্যে। তারপর দেখো এদের কচি পাতায় কি হয়, ভার্নেশন সার্সিনেট, টেরিডোফাইটার উদ্ভিদের মতো, ব্রায়োফাইটা। করালয়েড মূল বিদ্যমান। এদের মূলটা কিরকম হবে? এদের গৌণস্তরিক মূলটা হলো করালয়েড মূল। কেন করালয়েড হয়? কারণ সেখানে কি থাকে, নস্টক অ্যানাবায়না নামক সায়ানোব্যাকটেরিয়া থাকে। এটা এদের অন্তর্গঠনের কথা থাকে মধ্য কর্টেক্সে। এই নস্টক অ্যানাবায়নার কারণে এই মূলগুলো সামুদ্রিক করাল বা প্রবালের মতো দেখায়, এই জন্য এদের মূলটা হলো করালয়েড মূল। আর সাইকাস একটি কি, জীবন্ত জীবাশ্ম। সাইকাসকে কি বলা হয়? জীবন্ত জীবাশ্ম। আবার গিঙ্কো বিলোবা, সেটাকেও কি বলা হয়? জীবন্ত জীবাশ্ম। সাইকাসের পাতায় কি দেখা যায়? ট্রান্সফিউশন দেখা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এদের শুক্রাণুগুলো হলো সর্ববৃহৎ, পৃথিবীর যতগুলো উদ্ভিদ আছে সবগুলোর মধ্যে সাইকাসের শুক্রাণুটা হলো সর্ববৃহৎ। কিসের মতো? লাটিমের মতো। নগ্নবীজ উদ্ভিদে সাধারণত কি থাকে না, ফ্লাজেলা থাকে না, তবে এই সাইকাসের এটা কি বহু ফ্লাজেলা বিশিষ্ট, বহু ফ্লাজেলা বিশিষ্ট, এবং সেটা কি হবে? সচল হবে। এদের আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, এই আর্কিগোনিয়ামটা হলো আদি বৈশিষ্ট্য। ঠিক আছে, এদের জনন দেখেন, জনন দুই ধরনের, একটা হচ্ছে অযৌন জনন হয় আর একটা হলো যৌন জনন হয়। অযৌন জনন কখন ঘটে? এটা ইম্পর্টেন্ট, মার্চ এবং এপ্রিল মাসে। যৌন জননের জন্য পুং রেণুপত্র দরকার, আর এটা কি স্ত্রী রেণুপত্র। এদের যে পুং রেণুপত্রটা আছে তারা শুরু বর্ধিত হয়ে যে মাথাটাকে কি বলা হয়? অ্যাপোফাইসিস বলা হয়। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সাইকাসের পুং রেণুপত্রের শুরু বর্ধিত মাথাকে কি বলা হয়? অ্যাপোফাইসিস বলা হয়। এদের পুং রেণুপত্রের পৃষ্ঠে অনেকগুলো কি থাকে? স্পোরাঞ্জিয়া। হ্যাঁ, এক বচনে বলা হয় স্পোরাঞ্জিয়াম। এই স্পোরাঞ্জিয়ামের ভিতরে স্পোরগুলো, মাতৃকোষগুলো ফেটে ফেটে সেখানে কি হয়? হ্যাপ্লয়েড পুং রেণু তৈরি হয়। আবার স্ত্রী রেণুপত্রগুলো এটা আবার কি করে না? স্ট্রোবিলাস গঠন করে না। এই স্ত্রী রেণুপত্র কোথায় থাকে? স্ত্রী রেণুপত্রের কিনারে ডিম্বক থাকে। সেই স্ত্রী রেণুপত্রটা দেখতে অনেকটা ফনাতলা সাপের মতো, এই জন্য এদেরকে কি বলা হয়? বাজারে সর্পমণি নামে বিক্রি করা হয়ে থাকে। আর এদের আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, ওই আর্কিগোনিয়ামের ভিতরেই তোমার সৃষ্টি হয় কি? ডিম্বাণু। এই জন্য আর্কিগোনিয়াম সৃষ্টি হওয়া সাইকাসের একটা কি বৈশিষ্ট্য? আদি বৈশিষ্ট্য। আজকে আমরা পড়বো শৈবাল সম্পর্কে। দেখেন, শৈবালের চ্যাপ্টারটার শুরুতেই কয়েকটা টার্ম দেওয়া আছে। ফাইটোপ্লাঙ্কটন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফাইটোপ্লাঙ্কটন, হ্যাঁ, যেটা ভাসমান যে শৈবাল সেগুলোকে কি বলা হয়? ফাইটোপ্লাঙ্কটন। তারপরে এক ধরনের নাম দেওয়া আছে বেন্থিক শৈবাল। কোনগুলোকে বলা হয়? যারা জলাশয়ে পানির নিচে মাটিতে আবদ্ধ হয়ে যেগুলো থাকে সেগুলোকে কি বলা হয়? বেন্থিক শৈবাল। তারপর পাথরের গায়ে জন্মানো শৈবালকে কি বলা হয়? লিথোফাইট শৈবাল। পাথরের গায়ে যেটা জন্মায়, পাথরের গায়ে যারা জন্মায় তাদের কি বলে? লিথোফাইট শৈবাল। এরপর আছে একটা এন্ডোফাইট শৈবাল, আর একটা হলো কি? এপিফাইট শৈবাল। যেই শৈবাল অন্য একটা শৈবালের গায়ে জন্মায় তাকে বলা হয় কি? এপিফাইট শৈবাল। আর উচ্চ শ্রেণীর জীবের টিস্যু অভ্যন্তরে যে শৈবাল জন্মায় তাকে কি বলা হয়? এন্ডোফাইট। শৈবাল নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে সেটাকে কি বলা হয়? অ্যালগোলজি। আর পৃথিবীতে কত প্রজাতির শৈবাল আছে? প্রায় 30,000। 30,000 প্রজাতির কি আছে? শৈবাল আছে। শৈবালের বৈশিষ্ট্য দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শৈবাল কি? সালোক সংশ্লেষণকারী স্বভোজী। ঠিক আছে, যেহেতু সালোক সংশ্লেষণ হয় তাহলে এটার জন্য কি দরকার? আলো প্রয়োজন। এই জন্য আলো ছাড়া শৈবাল বাঁচতে পারে না। তারপর দেখেন সমাঙ্গদেহী বা থ্যালয়েড, মানে যাদের দেহটাকে কাণ্ড, পাতা, মূলে বিভক্ত করা যায় না তাদেরকে কি বলা হয়? সমাঙ্গদেহী বা থ্যালয়েড। তারপর শৈবালে কি নেই? ভাস্কুলার টিস্যু নেই। শৈবালে কি থাকে না? ভাস্কুলার টিস্যু থাকে না, এই জন্য এদেরকে কি বলা হয়? অভাস্কুলার। ঠিক আছে, এদের স্পোরাঞ্জিয়া যেগুলা, এগুলো সর্বদাই কি হয়? এককোষী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মার্ক করে রাখো। স্পোরাঞ্জিয়া গুলো কি সর্বদাই এককোষী। আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এদের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? সেলুলেজ। হ্যাঁ, সেলুলোজ দ্বারা নির্মিত। এদের কোষ প্রাচীরটা সেলুলোজ দ্বারা নির্মিত। সেলুলোজ দ্বারা নির্মিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? কাইটিন দ্বারা।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শৈবালের যৌন জনন 3 ধরনের হয়, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস এবং উগ্যামাস। অধিকাংশ শৈবালের সঞ্চিত খাদ্য কি? শর্করা। তো সায়ানোব্যাকটেরিয়াতে কি থাকে? সায়ানোব্যাকটেরিয়াতে থাকে গ্লাইকোজেন। ঠিক আছে, সায়ানোব্যাকটেরিয়াতে কি থাকে? গ্লাইকোজেন। তারপর একটা ছক দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যতগুলা মন চায় ততগুলো 100% লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হলো দেখো, সবুজ শৈবাল। সবুজ শৈবালকে কি বলা হয়? ক্লোরোফাইটা। প্রশ্ন যে নিচের কোনটিকে সবুজ শৈবাল বলা হয়? ক্লোরোফাইটা হলো কি? সবুজ শৈবাল। এটার প্রধান খাদ্য কি? স্টার্চ। প্রধান খাদ্য স্টার্চ। যে এক্সাম্পল কি? ইউলোথ্রিক্স। এক্সাম্পল হলো কি? ইউলোথ্রিক্স। তারপর গোল্ডেন ব্রাউন শৈবাল। গোল্ডেন ব্রাউন শৈবালটাকে কি বলা হয়? ক্রাইসোফাইটা। ক্রাইসোফাইটা কি? গোল্ডেন ব্রাউন শৈবাল। এর এক্সাম্পল হচ্ছে নেভিকুলা। এর প্রধান খাদ্য কি? সঞ্চিত খাদ্য। সঞ্চিত খাদ্য হচ্ছে কি? ক্রাইসোলেমিনারিন। ক্রাইসোলেমিনারিন। এই ছকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শৈবাল থেকে। এরপর দেখেন অগ্নি শৈবাল। এই অগ্নি শৈবালকে কি বলা হয়? পাইরোফাইটা। এর এক্সাম্পল কি? জিমনোডিনিয়াম। হ্যাঁ, পাইরোফাইটা কি ধরনের শৈবাল? অগ্নি শৈবাল। এর সঞ্চিত খাদ্য হলো কি? প্যারামাইলন। প্যারামাইলন। এই অগ্নি শৈবাল দুটো জিনিস গঠন করে, একটা হলো কি? রেড টাইপ, আর একটা হলো বায়োলুমিনেসেন্স। ওর নিচে দেওয়া আছে, দেখে নাও। তারপর হচ্ছে বাদামি শৈবাল। বাদামি শৈবালের 3টা খাদ্য, সঞ্চিত খাদ্য। একটা হচ্ছে কি? লেমিনারিন, মেনিটল এবং অ্যালগিন। হ্যাঁ, বাদামি শৈবাল। নিচের কোনটিকে বাদামি শৈবাল বলা হয়? ফিওফাইটা। ফিওফাইটা। এর এক্সাম্পল কি? সারগাসাম। তারপর হচ্ছে লোহিত শৈবাল। এটাকে কি বলা হয়? রোডোফাইটা। এর এক্সাম্পল হচ্ছে পলিসিফোনিয়া। এর সঞ্চিত খাদ্য কি কি? ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার এগার এবং ক্যারাজিনান। এই ছকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শৈবালের মধ্যে থেকে। আর এই যে লিথোফাইটা, বেন্থিক শৈবাল, এপিফাইট, হ্যাঁ, এন্ডোফাইট, ফাইটোপ্লাঙ্কটন। শৈবালের বৈশিষ্ট্য গেল, তারপর সঞ্চিত খাদ্য, কয়েকটা শৈবাল গেল। এখন শৈবালের জনন দেখেন, এদের 3 ধরনের জনন হয়, অঙ্গজ হয়, অযৌন হয়, আবার যৌন হয়। অঙ্গজ জননের মধ্যে কি কি আছে? কোষের বিভাজন। হ্যাঁ, এক্সাম্পল গুলো পড়ে নেবেন। তারপর হচ্ছে খন্ডায়ন, টিউবার, কুড়ি, হরমোগোনিয়াম। এই হরমোগোনিয়ামটা ইম্পর্টেন্ট করে দাগা রাখেন। হরমোগোনিয়াম, এই হরমোগোনিয়ামের যে 3টে এক্সাম্পল আছে, 2টা এক্সাম্পল, একটা হচ্ছে নস্টক আর অসিটোলিরিয়া। এই 2টা আবার খন্ডায়ন। এই যে খন্ডায়ন এবং হরমোগোনিয়াম, এই 2টারই এক্সাম্পল কি? একই রকম। এদের যৌন জনন 2 ভাবে হয়, একটা হচ্ছে হোমোথেলিক, আর একটা হলো কি? হেটারোথেলিক। হ্যাঁ, হোমোথেলিকের ক্ষেত্রে কি হয়? একটা শৈবালের দেহেই বিপরীতধর্মী, তার মানে বিপরীতধর্মী যৌন জনন কোষ উৎপন্ন হয়। যেমন স্পাইরোগিয়ারা। হ্যাঁ, হোমোথেলিকের ক্ষেত্রে একই দেহে কি হবে? 2 ধরনেরই জনন কোষ তৈরি হবে, মেল গ্যামেট, ফিমেল গ্যামেট। আবার হেটারোথেলিকের ক্ষেত্রে কি হয়? বিপরীত দেহে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট তৈরি হবে। এই হেটারোথেলিক আবার 3 ধরনের, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস আর হচ্ছে উগ্যামাস। আইসোগ্যামাসটার ক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে 2টা জনন কোষ সাদৃশ্য, দেখতে একই রকম। এর এক্সাম্পল হলো ইউলোথ্রিক্স। আর অ্যানাইসোগ্যামাসের ক্ষেত্রে কি হবে? পুং গ্যামেটটা একটু ছোট হবে, আর স্ত্রী গ্যামেটটা অপেক্ষাকৃত কি হয়? বড় হবে। তবে এক্ষেত্রে স্ত্রী গ্যামেটটা বড় যদিও, সেটা কিন্তু নিশ্চল। আবার উগ্যামের ক্ষেত্রে স্ত্রী গ্যামেটটা বড়, সেটা হবে সচল, আর পুং গ্যামেটটা হবে কি? ছোট এবং নিশ্চল। এটার এক্সাম্পল হলো ফিউকাস। এই 3 প্রকারের মধ্যে সবচেয়ে উন্নত হলো উগ্যামি, এবং আদি প্রকৃতির যেটা, সেটা হলো কি? আইসোগেমি। অযৌন জননের ক্ষেত্রে দেখেন, অযৌন জননের একক কি? রেণু তৈরি হওয়া, স্পোর। স্পোর বা রেণু তৈরি হওয়া, এটা হলো অযৌন জননের একক। যেমন জুস্পোর, এই রেণুগুলোতে ফ্লাজেলা থাকে, যার কারণে এগুলো সচল রেণু। যেমন ইউলোথ্রিক্সের ক্ষেত্রে 2 থেকে 4টা কি থাকে? ফ্লাজেলা থাকে। আবার অ্যাপ্লানোস্পোর যেটা, সেটার ক্ষেত্রে আবার ফ্লাজেলা থাকে না। এগুলো হলো নিশ্চল রেণু বা নিশ্চল স্পোর। অ্যাপ্লানোস্পোরের এক্সাম্পল গুলো দেখে নেবেন। অ্যাপ্লানোস্পোরের এক্সাম্পল যেটা দেওয়া আছে, সেটা হলো কি? ইউলোথ্রিক্সের ক্ষেত্রে আবার কি হয়? অ্যাপ্লানোস্পোর হয়। তবে এই অ্যাপ্লানোস্পোরটা যখন পুরু প্রাচীর বিশিষ্ট হয়, তখন সেটাকে বলা হয় হিপনোস্পোর। ঠিক আছে। তারপরে দেখেন একাইনিটি। এই একাইনিটির এক্সাম্পল আছে তোমার 2টা, একটা হলো পিথোফোরা আর একটা হচ্ছে ক্লাডোফোরা। এগুলো মনে রাখবেন। তারপর ডায়াটন জাতীয় শৈবাল যেগুলা, এটা বিশেষ ধরনের রেণু সৃষ্টির মাধ্যমে সমৃদ্ধ হয়, এদেরকে বলা হয় অক্সোস্পোর। এই অক্সোস্পোরের এক্সাম্পল কি? ডায়াটম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, নিচের কোন শৈবালটি অক্সোস্পোরের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে? ঠিক আছে, এই যে জনন চলে গেল। এরপরে কয়েক ধরনের শৈবাল আছে। শৈবালের দৈহিক গঠন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, আনুবীক্ষণিক শৈবাল। হ্যাঁ, সবচেয়ে যেটা দীর্ঘদেহী, সেটাকে কি বলা হয়? প্রোক্লোরোকক্কাস। হ্যাঁ, দীর্ঘদেহী।
এটা হলো আণুবীক্ষণিক, আণুবীক্ষণিক যেটা সেটা হলো কি প্রোক্লোরোকক্কাস। আর যেটা দীর্ঘদেহী সেটাকে কি বলা হয়, 60 মিটার পর্যন্ত এটা কি হতে পারে, লম্বা হতে পারে। তার কারণ সচল কলোনিয়াল শৈবাল, যেমন ভলবক্স, প্যান্ডোরিনা, ইউডোরিনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এদেরকে কি বলা হয়, সিনোবিয়াম। তারপর নিশ্চল এককোষী শৈবালের এক্সাম্পল কি আছে, যেমন ক্লোরোকক্কাম, ক্লোরিলা, এদের কিন্তু কি নেই, ফ্লাজেলা নেই। আবার বহুকোষী এবং পাতার মতো দেখতে কিটা, কোন শৈবাল, আলভা। বহুকোষী এবং ফিলামেন্টাস অশাক, ইউলোথিরিক্স স্পাইরোজা। বহুকোষী ফিলামেন্টাস শাখান্বিত, হ্যাঁ, এটা কি সিটোফোরা। বহুকোষী এবং হেটারোট্রাইকাস, সেটাকে কি বলা হয়, সিটিওফোরা। সাইফনের মতো নলাকার যেটা, সেটা দেখতে কিরকম, ভাউচারিয়া, এদেরকে সিনোসাইটিক বলে। সিনোসাইট মানে হচ্ছে কি, এদের দেহে অসংখ্য নিউক্লিয়াস থাকবে। তারপর জালের মতো দেখতে, সেটা কোনটা বলেছে, হাইড্রোডিকটায়ন। দেহের মধ্যে পর্ব মধ্যপর্ব সাদৃশ, যেমন চারা। আর দেহ বাহ্যত মূল কাণ্ড পাতার ন্যায়, যেমন সার্গাসম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা, যে আমরা জানি শৈবালের একটা বৈশিষ্ট্য কি, সমাঙ্গ দেহি বা থ্যালয়েড, এদের দেহটাকে কি করা যায় না, মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। কিন্তু একটা শৈবাল আছে, এদের দেহটাকে কি করা যায়, মূল কাণ্ড এবং পাতার ন্যায় দেখতে বোঝা যায়, সেটা কি, সার্গাসম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আবার এই যে শৈবালের যে ক্লোরোপ্লাস্ট, এগুলো কয়েক ধরনের হতে পারে। সর্পিলাকার, সাপের মতো, এটা দিয়ে মনে রাখবে স্পাইরোগিয়ারা, ঠিক আছে। পেয়ালার ন্যায়, ক্লামাইডোমোনাস, হ্যাঁ। তারপর থালার মতো, কেউলিরিপা, জালিকাকার, অয়েডোগোনিয়াম। গার্ডল আকৃতির ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া যায়, ইউলোথ্রিক্সের মধ্যে। তারকাকার কোনটা, জিগনিমা। মনে রাখার জন্য কি, তারকাকার, চতুর্দিকে জিগজ্যাগ বলতে কি বোঝায়, বিভিন্ন ধরনের ড্যান্স, হ্যাঁ। তো তারকাকার মতো কোনটা, জিগনিমা। গার্ডল আকৃতির ইউলোথ্রিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিচের কোনটি কি ধরনের, কোন শৈবালে কি ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো পড়ে নেবেন। এরপরে আসেন ইউলোথিরিক্স সম্পর্কে। ইউলোথিরিক্সের বৈশিষ্ট্যগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন ইউলোথিরিক্সটা হলো কি, ফিলামেন্টাস, এটার কোনো শাখা পোশাকা হয় না, অশাক। ইউলোথিরিক্স কি, সবুজ। আর ইউলোথিরিক্সের বৃদ্ধিটা কি হয়, অসীম বৃদ্ধি হয়। ইউলোথিরিক্সের যতগুলো কোষ আছে সবগুলা কোষেই সবুজ। নিচের যে কোষটা আছে সেটা হলো কি বলা হয়, হোল্ডফাস্ট কোষ। এই হোল্ডফাস্ট কোষটা হচ্ছে লম্বা এবং বর্ণহীন। এই হোল্ডফাস্ট কোষে কি থাকে না, ক্লোরোপ্লাস্ট থাকে না। ইউলোথিরিক্সের প্রত্যেকটা কোষে কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকবে, একটা করে নিউক্লিয়াস থাকবে, একটা করে ক্লোরোপ্লাস্ট থাকবে। কিন্তু হোল্ডফাস্ট যেটা সবচেয়ে নিচে থাকে, সেটাতে কি থাকে না, ক্লোরোপ্লাস্ট থাকে না। এই ক্লোরোপ্লাস্ট গুলো দেখতে কিসের মতো, বেল্ট, ফিতা বা গার্ডল, হ্যাঁ, বেল্টের মতো, ফিতা বা গার্ডলের মতো। এই ক্লোরোপ্লাস্ট গুলোতে কি থাকতে পারে, পাইরিনয়েড। পাইরিনয়েড কি, প্রোটিন জাতীয় পদার্থ। তারপর ইউলোথিরিক্সের যে জনন হতে পারে, সেটা অঙ্গজ হতে পারে। অঙ্গজ জননটা হয় কিসের মাধ্যমে, খণ্ডায়নের মাধ্যমে। অযৌন জনন যেটা হবে, সেটা জুসপোর। হ্যাঁ, জুসপোরে কয়টা ফ্লাজেলা থাকবে, 4টা ফ্লাজেলা বিশিষ্ট। এবং এই জুসপোর গুলো পরের নিচে দেওয়া আছে দেখেন, 2 থেকে 6 দিন কি করে, পানিতে সাঁতার কাটে। 2 থেকে 6 দিন সাঁতার কাটার পর তাদের কি হয়, নিষেক হয়। এই জুসপোর গুলো দেখতে কি রকম, নাশপাতি আকৃতির, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইউলোথিরিক্সের জুসপোর গুলো দেখতে কিসের মতো, নাশপাতি আকৃতির। আর এদের যে জনুক্রমটা আছে সেটা হলো হ্যাপ্লন্টিক। হ্যাপ্লন্টিক কাকে বলা হয়, বহুকোষী গ্যামিটোফাইটিক জনুর সাথে এককোষী স্পোরোফাইটিক জনুর জনুক্রম। মানে বহুকোষী হ্যাপ্লয়েড জনুর সাথে এককোষী ডিপ্লয়েড জনুর যে জনুক্রম, তাকে কি বলা হয়, হ্যাপ্লন্টিক। আরেক ধরনের একটা দশা আছে যেটাকে কি বলে, পামেলা দশা। কার মধ্যে দেখা পাওয়া যায়, ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাসের মধ্যে কি পাওয়া যায়, পামেলা দশা দেখা যায়। আর পৃথিবীতে যত সালোক সংশ্লেষণ হয় তার মধ্যে 60% করে কে, শৈবাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ইন্টারমিডিয়েটেরও কোশ্চেন, যে শৈবাল সালোক সংশ্লেষণে কত পার্সেন্ট হয়ে থাকে, কত ভাগ করে, 60 ভাগ সালোক সংশ্লেষণ হয়ে থাকে শৈবালের মাধ্যমে। এরপর দেখেন শৈবালের গুরুত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকেও প্রশ্ন আসে। সেটা হলো যে শৈবালের একটা উপকারিতার মধ্যে দেখেন যে বায়োফুয়েল লেখা আছে। শৈবালকে কি বলা হয়, 2nd জেনারেশন বায়োফুয়েল। শৈবালকে কি বলা হয়, 2nd জেনারেশন বায়োফুয়েল বলা হয়। এটার একটা এক্সাম্পল আছে কি, বট্রিকক্কাস ব্রাউনি। তাছাড়া এই যে ক্লোরিলা কেউ কিন্তু ব্যবহার করার চেষ্টা চলতেছে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এটা, বায়োফুয়েল হিসেবে ব্যবহৃত হয় কি, শৈবাল। কোন শৈবাল, বট্রিকক্কাস ব্রাউনি। এই জন্য শৈবালকে কি বলা হয়, 2nd জেনারেশন বায়োফুয়েল বলা হয়। তারপর নীলাভ সবুজ শৈবাল যেটা আছে, এই নীলাভ সবুজ শৈবালটা গোয়েন্দা সাবমেরিনের অবস্থানের জন্য ব্যবহার করা হয়ে থাকে। সেখানে এক ধরনের রঞ্জক কণিকা থাকে যেটাকে কি বলা হয়, ফাইকোবিলিন প্রোটিন। এছাড়া মাটির বয়স নির্ণয়ের জন্য নিচের কোন শৈবাল ব্যবহার করা হয়, ডায়াটম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
যে মাটির বয়স নির্ণয় করার জন্য কোন শৈবাল ব্যবহার করা হয়? ডায়াটম। বায়োফুয়েলের জন্য কোন শৈবাল ব্যবহার করা হয়? বট্রিকক্কাস ব্রাউনি। তারপর পশু খাদ্য হিসেবে কিছু শৈবাল ব্যবহার করা হয়, এক্সাম্পল গুলো পড়ে নেবেন। মানুষের খাদ্য হিসেবে কোন ধরনের শৈবাল ব্যবহার করা হয়? আরেকটা লেখা আছে যে এক ধরনের ভিটামিন সমৃদ্ধ শৈবাল, সেটাকে কি বলে? ক্লোরিলা। নিচের কোনটি ভিটামিন সমৃদ্ধ শৈবাল? ক্লোরিলা। দেখে নেবেন। পশু খাদ্য হিসেবে কোনটি ব্যবহার হয় এটা দেখে নেবেন। মানুষের খাদ্য হিসেবে কোনটা দেখে নেবেন। শৈবালের উপকারী অপকারিতার মধ্যে আছে ওয়াটার ব্লুম। হ্যাঁ, এই ওয়াটার ব্লুম তৈরি করে তিনটা শৈবাল, একটা হচ্ছে ওসিলাটোরিয়া, নস্টক আর মাইক্রোসিস্টিস। এই মাইক্রোসিস্টিসটা হলো 60 মিটার পর্যন্ত কি হতে পারে? লম্বা হতে পারে। এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘ শৈবাল। হ্যাঁ, তারপর নস্টক আর একটা হলো কি ওসিলাটোরিয়া। এগুলো কি করে? ওয়াটার ব্লুম তৈরি করে থাকে। উদ্ভিদের রোগ সৃষ্টি করে, যেমন সেফালিউরোস ভাইরাসেন্স, এটা চা, কফি, ম্যাগনোলিয়া গাছের রোগ সৃষ্টি করে। মাছের রোগ সৃষ্টি করে একটা আছে অয়েডোগোনিয়াম। মাছের কি রোগ সৃষ্টি করে? ফুলকা রোগ সৃষ্টি করে। আর এই যে বর্ষাকালে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যায়, পিচ্ছিলের জন্য দায়ী কোন শৈবাল? নীলাভ সবুজ শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া। এটি কি করে? মিউসিলেজে আবরণে অত্যন্ত বিভাজন হতে পারে। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাস্তাঘাট পিচ্ছিলকরণে নিচের কোন শৈবাল ভূমিকা রাখে? সেটা হলো কি? নীলাভ সবুজ শৈবাল। মাছের রোগ সৃষ্টি করে অয়েডোগোনিয়াম, গুড। উদ্ভিদের রোগ সৃষ্টি করে সেফালিউরোস ভাইরাসেস। ওয়াটার ব্লুম সৃষ্টি করে তিনটা, ওসিলাটোরিয়া, নস্টক আর এটা কি? ম্যাক্রোসিস্টিস। সমুদ্রে মাছের অবস্থান নির্ণয়ের জন্য এখানেও কি শৈবাল ব্যবহৃত হয়ে থাকে। এই দেখো, এবার লাইকেন সম্পর্কে আলোচনা করব। লাইকেন কি? লাইকেনটা হচ্ছে পরিবেশ দূষণের ইন্ডিকেটর। লাইকেনকে কি বলা হয়? পরিবেশ দূষণের ইন্ডিকেটর লাইকেনকে বলা হয়। লাইকেনটা গঠিত হয় কিসের দ্বারা? ছত্রাক এবং শৈবাল দ্বারা। একটা লাইকেনের মধ্যে মোট ভরের 5 থেকে 10% কি থাকে? শৈবাল থাকে। আর এই শৈবালটাকে কি বলা হয়? ফটোবায়েন্ট। বুঝতে পারছেন? আর লাইকেনের মধ্যে যে ছত্রাক থাকে তাকে বলা হয় মাইক্রোবায়েন্ট। লাইকেনের যে বৈশিষ্ট্যগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, একটা লাইকেনটা হলো স্বয়ংসম্পূর্ণ। লাইকেন নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, খেতে পারে। লাইকেনটা হলো কি? বিষম পৃষ্ঠ। স্বয়ংসম্পূর্ণ বিষম পৃষ্ঠ। লাইকেন হলো কি? থ্যালয়েড। এদের দেওয়াটাকে কি মূল কাণ্ড পদে বিভক্ত করা যায় না, গুড। সমাঙ্গদী। এরা হলো অপুষ্পক, ফুল ফল হয় না। বুঝতে পারছেন? তারপর যে লাইকেন হলো কি? দ্বৈত সংগঠন। তার প্রশ্ন আসবে নিচের কোনটিকে দ্বৈত সংগঠন বলা হয়? লাইকেন, ছত্রাক, শৈবাল, তারপর হচ্ছে কি আর যে সে হাবিজাবি দিবে। তারপর রাইজাইন। এদের থ্যালাসের নিচে কি থাকে? রাইজাইন দিয়ে। এই রাইজাইন দিয়ে এরা কি করে? পানি শোষণ করে। বুঝতে পারছেন? রাইজোম না, রাইজোম আলাদা জিনিস, রাইজাইন আলাদা জিনিস। তো রাইজাইন দিয়ে কি করে? লাইকেন পানি সংশোধন করে, পানি শোষণ করবে রাইজাইন দিয়ে, রাইজোম দিয়ে নয়। তারপর বায়ু দূষণের প্রতি উচ্চ মাত্রায় আর কি? সংবেদনশীল। বায়ু দূষণের প্রতি উচ্চ মাত্রায় সংবেদনশীল। আর এরা হলো কি? সমাঙ্গ দেহী। ওই যে থ্যালয়েডের মতোই এরা হলো কি? সমাঙ্গ দেহী। তারপর দেখেন, লাইকেনের বাসস্থানের ভিত্তিতে লাইকেনকে কয় ভাগে ভাগ করা হয়? একটা হচ্ছে কর্টিকলাস, টেরিকলাস, সেক্সিকলাস, লিগনিকলাস, ওমনিকলাস, ফলিকলাস। কর্টিকলাস কোন ধরনের লাইকেনকে বলা হয়? যারা গাছের বাকল বা কাণ্ডে জন্মায়। এক্সাম্পল গুলো খুব জটিল, পড়লে পড়তে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো প্রশ্ন আসতে এরকম যে গাছের কাণ্ড বা বাকলে জন্মায় নিচের কোন লাইকেন? লাইকেন কর্টিকলাস। উষ্ণ এবং আর্দ্র অঞ্চলে, হ্যাঁ, ভিজা অঞ্চলে জন্মায় কে? টেরিকলাস। শীত প্রধান অঞ্চলে জন্মায় সেক্সিকলাস। তারপর যে ভেজা কাঠের উপর সরাসরি ভেজা কাঠের উপর যে লাইকেন গুলো জন্মায় সেগুলোকে বলা হয় লিগনিকলাস। আর ওমনিকলাস গুলো জন্মায় তোমার সর্বত্র, হাড়, চামড়া, বিভিন্ন জায়গায়। ফার্ন এবং সপুষ্পক উদ্ভিদের পাতার মধ্যে জন্মায় ফলিকলাস। গঠনগত দিক থেকে লাইকেনকে আগে আর কি 3 ভাগে ভাগ করা যেত, ক্রাস্টোস, ফলিওস, ফ্রুটিকোস। পরবর্তীতে এক বিজ্ঞানী সেটাকে আরো 2 ভাগে ভাগ করছে, একটাকে বলে ল্যাপ্রোস আর একটা হলো কি? সূত্রাকার। তো মোটামুটি লাইকেন কয় ভাগে ভাগ করে? 5 ভাগে। সবচেয়ে লাইকেনের সরল প্রকৃতি কোনটি? ল্যাপ্রোস। ল্যাপ্রোস নামক যে লাইকেনটা আছে এটা হলো কি? সরল প্রকৃতির। ক্রাস্টোস, তোমার প্রশ্ন আসবে নিচের কোন লাইকেনটিকে ক্রাস্টোস বলা হয়? যে ক্ষুদ্রাকার এবং পোষক বস্তুর সাথে যে লাইকেনটা যুক্ত থাকে তাকে কি বলা হয়? বা নিচের কোন লাইকেনটি বিষম পৃষ্ঠ পাতার মতো দেখতে? হ্যাঁ, যে পাতার মতো, এই কথাটা মনে রাখবেন। বিষম পৃষ্ঠ পাতার মতো দেখতে কোন লাইকেন? ফলিওস। এছাড়া আছে ফ্রুটিকোস এবং সূত্রাকার। লাইকেনকে যদি আপনি অন্তর্গঠন করেন তাহলে 4টা পার্ট পাবেন। কয়টা? একটা হচ্ছে ঊর্ধ্ব কর্টেক্স, তারপর তাকে বলা হয় শৈবাল স্তর, তারপর তাকে বলা হয় মেডুলা, আর সবার নিচে আছে কি? নিম্ন কর্টেক্স। ঊর্ধ্ব কর্টেক্স, নিম্ন কর্টেক্স, এরপর হচ্ছে কি? শৈবাল স্তর, তারপর হচ্ছে মেডুলা। শৈবাল স্তর যেটা, সেটাকে কি বলা হয়? গনিডিয়াল স্তর। ভেরি ভেরি, হ্যাঁ, গনিডিয়াল স্তর কোনটিকে বলা হয়? শৈবাল স্তর।
আর একটা স্লাইম স্তর, এটা যত সম্ভব ক্যাপসুল, এই যে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর যে ক্যাপসুল আছে না, ওটাকে স্লাইম স্তর বলা হয়ে থাকে। এদের জনন দুই ধরনের হয়, একটা হচ্ছে অঙ্গজ জনন আর একটা হলো কি অযৌন জনন। হ্যাঁ, অঙ্গজ জনন হয় দুইভাবে, একটা হচ্ছে কি খণ্ডায়ন বা ক্রমাগত মৃত্যু প্রচন। অযৌন জনন হবে সরেডিয়া নামক স্পোরের মাধ্যমে, অথবা ইসিডিয়া নামক স্পোরের মাধ্যমে, অথবা পিকনোডি স্পোর। এই ইসিডিয়া স্পোরটা দেখতে কিসের মতো? পেপিলার নে। কিসের মতো? পেপিলির নে। আর পিকনোডি স্পোরটা হচ্ছে ফ্লাক্সের মতো। ঠিক আছে। লাইকেনের যে পুং জননাঙ্গ সেটাকে বলা হয় স্পার্মাগোনিয়াম, স্পার্মোগোনিয়াম। আর লাইকেনের যে স্ত্রী জননাঙ্গ সেটাকে বলা হয় কার্পোগোনিয়াম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কার্পোগোনিয়াম, কার্পোগোনিয়াম। যদি বলে সাইকাসের স্ত্রী জননাঙ্গকে কি বলা হয়? আর্কিগোনিয়াম। ঠিক আছে। তারপর টেরিডোফাইটার স্ত্রী জননাঙ্গকে কি বলা হয়? আর্কিগোনিয়াম। এখন দেখেন মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, যে প্রশ্ন আসতে পারে, এই যে নিচে চারটা দিয়ে দিল মনে করেন, হ্যাঁ, যে নিচের কোনটি লাইকেন? আইসল্যান্ড মোস, এটাও কিন্তু লাইকেন। রক ফ্লাওয়ার, এটাও কি লাইকেন। তারপর যে রেনিডিয়ার মোস, এটাও লাইকেন। স্টোন মাশরুম, এটাও কি লাইকেন। তো এইগুলার পরে এদের নাম আছে, যে কোনটিকে কোন লাইকেন বলা হয়। তো প্রশ্ন আসলে যে নিচের কোনটি সঠিক নয়? আইসল্যান্ড মস, যেটাকে কি বলা হয়? সেট্রারিয়া আইল্যান্ডিকা, আইসল্যান্ড মস। তারপর হচ্ছে রক ফ্লাওয়ার, রেনিডিয়ার মস, স্টোন মাশরুম। হ্যাঁ, এই জিনিসগুলো আসতে পারে যে কোনটার সাথে কোনটা মস না মিলিত নয়। স্টোন মাশরুম এর বৈজ্ঞানিক নামটা হচ্ছে কি? এন্ডোকার্পন মিনিয়াটাম, এন্ডোকার্পন মিনিয়াটাম। হ্যাঁ, স্টোন মাশরুমকে বলা হয়। তারপর রক ফ্লাওয়ারটাকে বলা হয় পারমেলিয়া, পারমেলিয়া স্পি। তারপর রেনডিয়ার মস যেটা আছে সেটাকে বলা হয় ক্লাডোনিয়া রেঞ্জিফার্নিয়া। তো এগুলো মনে রাখবেন, এগুলো কিন্তু বৈজ্ঞানিকগুলো মনে রাখতে হবে। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে নিচের কোন অ্যাসিডটি লাইকেন থেকে উৎপন্ন হয়? দুটো অ্যাসিড লাইকেন থেকে উৎপন্ন হয়, একটা হচ্ছে লিকানোরিক অ্যাসিড আর একটা হলো কি উসনিক অ্যাসিড। লাইকেন থেকে কয় ধরনের অ্যাসিড তৈরি হয়? দুই ধরনের, একটা হচ্ছে লিকানোরিক অ্যাসিড আর একটা হলো কি উসনিক অ্যাসিড। তারপর লাইকেন কতগুলো রোগের জন্য ব্যবহার হয়, যেমন জলাতঙ্কের ওষুধ হিসেবে ব্যবহার হয় পেলটিজারা। তারপর হুপিং কাশির জন্য ব্যবহার কি? ক্লাডোনিয়া। যক্ষার জন্য ব্যবহার হয় সেট্রারিয়া আইল্যান্ডিকা, এই যেটা আইসল্যান্ড মোস, এটাই তোমার যক্ষা রোগের ওষুধ হিসেবে কি হয়? ব্যবহৃত হয়। তারপর উদ্ভিদের ক্ষেত্রে টমেটোর যদি ক্যান্সার রোগ হয় সেখানে তোমার ব্যবহার হয় সোডিয়াম উসনেট। হ্যাঁ, এটা কিন্তু লাইকেন থেকে পাওয়া যায়, সোডিয়াম উসনেট। আবার তামাকের মোজাইক রোগের জন্য ওই যে অ্যাসিড লিকানোরিক অ্যাসিডটা কি হয়? ব্যবহৃত হয়। এছাড়া শরীরে হৃদরোগের জন্য এক ধরনের ওষুধ বের হয় যেটা হচ্ছে ইরেথ্রিন বলা হয়। সেটা কোত্থেকে আসে? যে রোসেলা মন্টাইগনি থেকে, এটাও লাইকেন থেকে। চর্ম, অ্যালার্জি, হাঁপানি এই রোগগুলার সৃষ্টি করে কি? অ্যাভার্নিয়া, পুসনিয়া, এই লাইকেনগুলো। এছাড়া লাইকেনের আরো অনেকগুলো উপকারী দিক আছে, যেমন মানুষের খাদ্য হিসেবে কিন্তু কি হয়? লাইকেন ব্যবহৃত হয়। যেমন লাইকেনিন নামক এক প্রকার কার্বোহাইড্রেট, কি লাইকেনিন নামক কার্বোহাইড্রেট, এটা লাইকেন থেকে তৈরি হয়। তারপর এই যে নরওয়ে, সুইডেন, আইল্যান্ড, এরা কি করে? সেপ্টারিয়া আইল্যান্ডিকা, এটা মনে রাখবেন কি হবে? আসুন। হ্যাঁ, এই যে এনটা হচ্ছে দন্তন হচ্ছে নরওয়ে, সুতে হচ্ছে সুইডেন, আর আতে হচ্ছে আইল্যান্ড। এই যে আইসল্যান্ডের মোস, এই তিনটা দেশের মধ্যে এরা খাদ্য হিসেবে কি হয়? ব্যবহৃত হয়ে থাকে। তাছাড়া ভারতের মাদ্রাজে কোনটা ব্যবহৃত হয়? পারমেলিয়া, মিশরে ইভার্নিয়া, তারপর চীন জাপানে এন্ডোকার্পন মিনিমাটা, মানে স্টোন মাশরুম যেটা আছে, এই যে স্টোন মাশরুম, এটা হচ্ছে চীন এবং জাপানে এটা খাদ্য হিসেবে কি হয়? ব্যবহৃত হয়ে থাকে। তারপর পশুর খাদ্য হিসেবে যে রেন্ডিয়ার মস, হ্যাঁ, বলগা হরিণ, তারপর গবাদি পশুর প্রিয় খাদ্য হিসেবে এরা কি হয়? ব্যবহৃত, ক্লাডোনিয়া রেঞ্জিফেরিয়া যেটাকে বলা হয়। তারপর অ্যান্টিবায়োটিক হিসেবে উসনিক অ্যাসিড, এই যে উসনিক অ্যাসিড যেটা আছে এটা কিন্তু অ্যান্টিবায়োটিক হিসেবে কি হয়? ব্যবহৃত হয়। তারপর টিউমার ক্যান্সার রোগ, এটা তো বললাম যেটা উষ্ণ এবং ইভার্নিয়া। তারপর হৃদরোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় কি? এরিথ্রিন ওষুধ যেটা পাওয়া যায় সেটা বের হয় রোসেলা মন্টাই থেকে। বিভিন্ন ধরনের রোগ, জলাতঙ্কের ওষুধ, এগুলো বলছি। তারপর উদ্ভিদের রোগ নিরাময়, এটা বলছি লাইকেন সোডিয়াম উসনেট, যেটা টমেটোর ক্যাঙ্কার রোগ খারাপে। হ্যাঁ, যে টমেটোর ক্যাঙ্কার সোডিয়াম উসনেট, তামাকের মধ্যে লিকোনারিক অ্যাসিড, এই জিনিসগুলো। তাছাড়া উত্তেজক পদার্থ হিসেবে কতগুলো ব্যবহৃত হয়, হ্যাঁ, এগুলো একটু দেখে নেবেন। তো এখানে যে কয়টা দিচ্ছি এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাকিগুলো যতদূর পারেন মনে রাখার চেষ্টা করবেন। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমার পড়ে নিচের কোনটিকে পরিবেশ দূষণের ইন্ডিকেটর বলা হয়ে থাকে? ছত্রাক, শৈবাল, লাইকেন, এই টাইপের কোশ্চেনগুলোই হয়। এবার আমরা ছত্রাক নিয়ে বলবো। ছত্রাক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমেই যে মধু ছত্রাক বা হানি মাশরুম নিচের কোনটি? আর্মেলিয়া অস্ট্রাই, হ্যাঁ,
আর্মিলারিয়া অস্ট্রেই, এটাকে বলে কি হানি মাশরুম। কি বলা হয়? হানি মাশরুম। হ্যাঁ, তো প্রশ্ন আসতে পারে এটা, অন্ধকারে আলোক বিচ্ছুরণ ঘটায় নিচের কোনটি? একই, আর্মিলারিয়া অস্ট্রেই। সবচেয়ে বড় প্রজাতির ছত্রাক কোনটি? আর্মিলারিয়া অস্ট্রেই। এটা কোথায় পাওয়া যায়? যুক্তরাষ্ট্রের ওরিগন বনে। ঠিক আছে। আবার কতগুলো ছত্রাক আছে বিষাক্ত, যেগুলো থেকে তোমার এক ধরনের পদার্থ ক্ষরণ হয়, সেটাকে কি বলা হয়? অ্যামাটক্সিন। বিষাক্ত ছত্রাক থেকে কোনটি ক্ষরণ হয়? অ্যামাটক্সিন। এই যে বললাম যে হানিকর মাশরুম, এটার দৈর্ঘ্য কতটুকু? 1665টি ফুটবল খেলার মাঠের মতো, এতটা দৈর্ঘ্য। ঠিক আছে। ছত্রাক নিয়ে যদি পড়ালেখা করা হয়, সেই বিদ্যাকে বলা হয় কি? মাইকোলজি। ছত্রাকের ক্যারেক্টার, ছত্রাক কি ক্লোরোফিল বিহীন, তাহলে নিশ্চয়ই সেই সালোক সংশ্লেষণ কি অক্ষম, এটার জন্য আলো অপরিহার্য নয়। আমরা বলছিলাম শৈবালের ক্ষেত্রে সেটা কি ছিল? আলো অপরিহার্য, সেখানে ক্লোরোফিল ছিল, সালোক সংশ্লেষণে সক্ষম ছিল। তারপর ছত্রাকটা হলো মৃতজীবী অথবা পরজীবী অথবা মিথজীবী। মিথজীবী মানে কি? ওই যে লাইকেন গঠন করে। ছত্রাক হলো কি সুকেন্দ্রিক, এদের নিউক্লিয়াসটা কি সুগঠিত। তারপর এদের কোষ প্রাচীরে কাইটিন, আমরা বলছিলাম শৈবালের কোষ প্রাচীর সেলুলোজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শৈবালের কোষ প্রাচীর হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এদের কোষ প্রাচীরটা হলো কি কাইটিন দ্বারা গঠিত। এদের সঞ্চিত খাদ্য, এটা হলো 1 নাম্বার গ্লাইকোজেন। এই তৈলবিন্দু এটাও থাকে, কখনো ভলিউটিন চর্বি থাকে। তবে এই তৈলবিন্দুটা হলো তোমার কার? অ্যাগারিকাস আছে না, অ্যাগারিকাসের সঞ্চিত খাদ্য হচ্ছে কি তৈলবিন্দু। ঠিক আছে। এরা অভাস্কুলার, শৈবাল ছিল কি ভাস্কুলার, আর এরা হচ্ছে অভাস্কুলার। এদের কি থাকে না? পরিবহন টিস্যু থাকে না। তারপরে এদের জননাঙ্গটা সর্বদাই এককোষী। এরা হলে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। গোল করে দাগ দাও, হ্যাপ্লয়েড স্পোর। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে কি করে? বংশবৃদ্ধি করে। হ্যাঁ। তারপর এদের জাইগোট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এদের জাইগোটে কি ঘটে? মায়োসিস ঘটে। মাইটোসিস না, মিওসিস না, মাইটোসিস না, মায়োসিস ঘটে, মায়োসিস। আর এরা কি ধরনের উদ্ভিদ? থ্যালোফাইটা উদ্ভিদ। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর এদের গঠনের ক্ষেত্রে পড়লাম তো কোষ প্রাচীর কি দ্বারা? কাইটিন দ্বারা গঠিত। এখান থেকে একটা জিনিস পড়তে হবে, যে এদের কোষ ঝিল্লির প্রধান উপাদান। হ্যাঁ, কোষ ঝিল্লি যেটা আছে, কোষ ঝিল্লির প্রধান উপাদান হবে আর্গোস্টেরল। স্টেরল, আর্গোস্টেরল। আর এই কোষ ঝিল্লিটা ভিতরের দিকে পকেটের মতো ভাঁজ হয়ে যায়, যেটাকে একটা গঠন তৈরি করে, ওটাকে কি বলা হয়? লোমোজোম। তো প্রশ্ন আসতে পারে যে কোনটির গঠনে লোমোজোম পাওয়া যায়? ঠিক আছে। এক কথা হবে কোষ ঝিল্লি অথবা ছত্রাক। ঠিক আছে। কারণ ছত্রাকের কতগুলো প্রকারভেদ আছে, যেমন ছত্রাকের যে সূত্রাকার অংশ, এটাকে কিন্তু হাইফি বলা হয়। হাইফি। তো পরিবেশ থেকে যে হাইফিটা খাদ্য শোষণ করে তাকে বলা হয় রাইজোইড। এটার এক্সাম্পল গুলো পড়ে নেবেন। হ্যাঁ, পরিবেশ থেকে খাদ্য শোষণকারী যে হাইফা, সেটাকে বলা হয় রাইজোইড। আর পোষক দেহ, যে আমরা পড়েছিলাম না পরজীবী, পোষক দেহ থেকে যে হাইফা খাদ্য শোষণ করে তাকে বলা হয় হস্টোরিয়াম। হস্ট থেকে যে খাদ্য শোষণ করে যে হাইফা, সেটাকে বলা হস্টোরিয়াম। আর পরিবেশ থেকে যে হাইফাটা খাদ্য শোষণ করে তাকে বলে কি? রাইজোয়েড। রাইজোয়েড। আর লাইকেনের মধ্যে কি ছিল যেটা পানি শোষণ করে? রাইজাইন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই যে মাইসেলিয়াম শক্ত রশির মতো যখন গঠন করে হাইফাগুলো বিভিন্ন মিলিয়ে, মাইসেলিয়াম যখন শক্ত গঠন করে তখন তাকে বলে রাইজোমর্ফ। এই রাইজোমর্ফ গঠনটা অ্যাগারিকাসের ক্ষেত্রে ঘটে। ঠিক আছে। এদের মাইসেলিয়াম গুলো নিচের যে গঠন মাইসেলিয়াম, এগুলো শক্ত রশির মতো গঠন করে, সেটাকে কি বলে? রাইজোমর্ফ। আর যখন কোনো একটা হাইফা বহু নিউক্লিয়াস বিশিষ্ট হয়, তখন সেটাকে বলা হয় সিনোসাইটিক মাইসেলিয়াম। এর এক্সাম্পল গুলো একটা একটা করে দেওয়া আছে, পড়ে নেবেন, খুব একটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে। তারপরে এই যে ছত্রাকের যখন প্রয়োজন পড়ে, তখন সে নিজের আকৃতি পরিবর্তন করে ফেলে। হ্যাঁ, তার পরিবেশের কারণে নিজের আকৃতি পরিবর্তন করার যে যোগ্যতা, তাকে কি বলা হয়? ডাইমরফিজম। এটা প্রশ্ন আসে যে ডাইমরফিজম এই বৈশিষ্ট্যটি কার, বা ডাইমরফিজম নিজের কোনটির ক্ষেত্রে ঘটে? ছত্রাক, শৈবাল, লাইকেন, বিভিন্ন ধরনের এই আর কি। ঠিক আছে। তারপর ফুসফুসে, মানুষের ফুসফুসে এক ধরনের রোগ হয়, যেটাকে বলা হয় হিস্টোপ্লাজমোসিস। কি বলা হয়? হিস্টোপ্লাজমোসিস। এই হিস্টোপ্লাজমোসিস গঠন করে হিস্টোপ্লাজমা ক্যাপসুলটাটাম। এই ছত্রাকটা হিস্টোপ্লাজমোসিস গঠন করে। আর এই যে হাইফি হাইফি করতেছি, হাইফির মাথাটাকে কি বলা হয়? ডম বলা হয়। হাইফির মাথাটাকে কি বলা হয়? ডম বলা হয়ে থাকে। শৈবালের ছত্রাকের কোনো কোনো ছত্রাক আছে যাদের গোটা শরীরটাই জননাঙ্গ হিসেবে ব্যবহৃত হয়, সেই ধরনের ছত্রাককে কি বলা হয়? হলোকার্পিক ছত্রাক। হ্যাঁ, যে ছত্রাকের পুরা শরীরটাই জননাঙ্গ হিসেবে থাকে হলোকার্পিক, যেমন সিনসাইটিডিয়াম। আর যে ছত্রাকের অংশ বিশেষ, হ্যাঁ, জননাঙ্গ হিসেবে কাজ করে, সেটাকে বলে ইউকার্পিক, যেমন স্যাপ্রোলেজিনিয়া।
ছত্রাকের ক্ষেত্রে পুংগেমিটেনজিয়ামকে বলা হয় অ্যানথেরিডিয়াম, কি বলা হয়, হ্যাঁ, ছত্রাকের পুংগেমিটেনজিয়ামকে বলা হয় অ্যানথেরিডিয়াম, আর স্ত্রী গেমেটেনজিয়ামকে বলা হয় উগোনিয়াম। ছত্রাকের যৌন জনন 3 ধাপে সংঘটিত হয়। একটা হবে গ্যামেট সৃষ্টি, এই যে এনথেরিডিয়াম থেকে আসবে পুংগেমেট, আর উগোনিয়াম থেকে আসবে কি ফিমেল গেমেট। তারপরে গেমেট সৃষ্টির পর এটা জাইগোটে পরিণত হবে। তারপর প্লাজমোগেমি, প্লাজমোগেমি মানে কি প্রোটোপ্লাজমের মিলন। এরপর হচ্ছে ক্যারিওগেমি, ক্যারিওগেমি মানে কি নিউক্লিয়াসের মিলন। এভাবেই ছত্রাকের যৌন জনন সম্পন্ন হয়ে থাকে। আর এছাড়া যে অঙ্গজ জনন আছে, হ্যাঁ, যেমন কি হতে পারে দৈহিক খণ্ডায়ন, দ্বিবিভাজন, কুড়ি সৃষ্টি, 3টা আছে, তো একটু পড়ে নেবেন। হ্যাঁ, এক্সাম্পল গুলো খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। এই যে দ্বিবিভাজন, যেমন ইস্ট বা স্যাকারোমাইসিস ছত্রাক, এটা ইম্পর্টেন্ট, এটা একটু পড়ে নেবেন। আবার কুড়ি সৃষ্টি যেটা বার্ডিং, সেখানেও কিন্তু আবার কি আছে ইস্ট বা স্যাকারোমাইসিস। তাহলে ইস্ট বা স্যাকারোমাইসিসের 2 ধরনের হয় অঙ্গজ জনন, দ্বিবিভাজনের মাধ্যমে আসতে পারে, কুড়ি সৃষ্টির মাধ্যমেও হতে পারে। আর অযৌন জনন, অযৌন জননের প্রধান প্রক্রিয়া কি স্পোর তৈরি করতে হবে। এই স্পোরগুলো যেমন আমরা শৈবালের ক্ষেত্রে পড়ছি, জুস্পোর হতে পারে, অ্যাপ্লানোস্পোর হতে পারে। তো ছত্রাকের ক্ষেত্রে কি হয়, হ্যাঁ, জুস্পোর হয়, অ্যাপ্লানোস্পোর হয়। এগুলোর এক্সাম্পল গুলো জাস্ট পড়ে নেবেন, অত বেশি একটা ইম্পর্টেন্ট না। আর আরেকটা জিনিস এখান থেকে পড়ে নেবেন যে ছত্রাকের হাইফাগুলো প্রস্থপ্রাচীর সৃষ্টির মাধ্যমে যে খণ্ড খণ্ডে বিভক্ত হয়, সেটাকে কি বলা হয় অয়োডিয়া। ঠিক আছে, এই কথাটা এখন মনে রাখবেন যে অয়োডিয়া, গোল করে থাকবেন অয়োডিয়া। ছত্রাকের হাইফাগুলোর প্রস্থপ্রাচীর সৃষ্টির মাধ্যমে ছোট ছোট খণ্ডে বিভক্ত, এগুলোকে কি বলা হয় অয়োডিয়া। আর যৌন জননটা আমরা পড়ে নিলাম। তারপর এখানে দেখেন দুটো লিখছি অ্যাসকোমাইকোটা বা স্যাক ফানজাই, অ্যাসকোমাইকোটা বা স্যাক ফানজাই। এদের কয়টা করে স্কোস্পোর তৈরি হয়, 4 থেকে 8টা। ঠিক আছে, 4 থেকে 8টা স্কোস্পোর তৈরি হয়। এরপর ছত্রাকের গুরুত্ব দেখেন। এতগুলো জিনিস লেখা সম্ভব না, আমি বলে দিচ্ছি। খাদ্য হিসেবে ছত্রাক কোনটা হয়, মাশরুম। তারপর মোডেল, ট্রাফল, এগুলো একটু পড়ে নেবেন। তারপর ওষুধ, অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন, হ্যাঁ, পেনিসিলিন ক্রাইসোজেনাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক যেটা, এটা কোথা থেকে তৈরি হয়, পেনিসিলিয়াম ক্রাইসোজেনিয়াম, এই ছত্রাক থেকে তৈরি হয়। তারপর এক ধরনের ছত্রাক আছে যেখান থেকে আর্গট তৈরি হয়। এই আর্গটের কাজ কি, সন্তান প্রসবের পর যে রক্তক্ষরণ হয় মায়েদের, সেটা বন্ধ করার জন্য এই আর্গটটা কি করে ভূমিকা রাখে। এটা তৈরি হয় ক্লাভিসেপস পারপুরিয়া থেকে। ঠিক আছে, আরেক ধরনের ছত্রাক আছে যেখান থেকে কি হয়, সাইক্লোস্পোরিন নামক ওষুধ তৈরি হয়। এই সাইক্লোস্পোরিনের কাজ হলো অঙ্গ ট্রান্সপ্লান্ট করতে কি হয় ব্যবহৃত হয়ে থাকে। আরেক ধরনের ছত্রাক আছে যেটা থেকে স্টেরয়েড পাওয়া যায়, সেটার নাম হচ্ছে অ্যাসপারজিলাস। এই ছত্রাক থেকে কি পাওয়া যায়, স্টেরয়েড পাওয়া যায়, যেগুলো আর্থ্রাইটিস, বিভিন্ন ধরনের রোগ কি করে নিরাময় করে। তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট জৈব অ্যাসিড বা উৎসেচক তৈরিতে, যেটা যে স্যাকারোমাইসিস যে ছত্রাকটা আছে, এখান থেকে কিন্তু এক ধরনের এনজাইম পাওয়া যায়, সেটাকে কি বলা হয় ইনভার্টেস। প্রশ্ন আসতে পারে যে ইনভার্টেস এনজাইম কোন ছত্রাক থেকে পাওয়া যায়। আবার প্রশ্ন আসতে পারে যে ডায়াস্টেস ও জৈব অ্যাসিড তৈরি করতে কোন ধরনের ছত্রাক ব্যবহৃত হয়, অ্যাসপারজিলাস। তারপর বায়োরি মেডিয়েশন, একটা বললাম কি ডাইমরফিজম, এটা কার ক্ষেত্রে ঘটে, ছত্রাকের ক্ষেত্রে ঘটে। আর এটা হচ্ছে দেখেন বায়োরি মেডিয়েশন, এটাও কিন্তু কি হয় ছত্রাকের ক্ষেত্রেই ঘটে। হ্যাঁ, পরিবেশ থেকে বিষাক্ত দূষাক্ত পদার্থ এগুলো মুক্ত করে ছত্রাক, এই জন্য এটাকে কি বলা হয় বায়োরি মেডিয়েশন বলা হয় থাকে। তারপর দেখেন জিবেরিলিন নামক উদ্ভিদের বৃদ্ধি হরমোন পায় এক ধরনের ছত্রাক থেকে, জিবেরিলা ফুজিকোরি। হ্যাঁ, তারপর মাটির উর্বরতা বৃদ্ধিতেও কিছু কিছু ছত্রাক ব্যবহৃত হয়। তারপর মৌলিক গবেষণায় কি কি ব্যবহৃত হয়, যে স্যাকারোমাইসিস, ওইটাই যেটা ইস্ট আর কি, এটা ব্যবহৃত হয়। তারপর বিভিন্ন ধরনের শিল্পী উৎপাদনে, যেমন স্যাকারোমাইসিস ইস্ট থেকে 2 ধরনের ভিটামিন পাওয়া যায়, ভিটামিন বি এবং সি। এছাড়া গ্লিসারিন তৈরিতে এটা ব্যবহৃত হয়। তারপর বেকারিতে পাউরুটি ফুলানোর জন্য স্যাকারোমাইসিস ইস্ট ব্যবহৃত হয়। আবার মদ তৈরিতে কি হয় স্যাকারোমাইসিস এই ছত্রাকটা ব্যবহৃত হয়। এই জন্য এই স্যাকারোমাইসিসটাকে কি বলা হয় ব্রিওয়ার ইস্ট বলা হয়। কি বলা হয়, BREWER, ব্রিওয়ার ইস্ট মানে কি ব্রিওয়ার ইস্ট। হ্যাঁ, কি বলা হয় এটাকে ব্রিওয়ার ইস্ট বলা হয়। কোনটাকে বলা হয় স্যাকারোমাইসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মদ তৈরিতে যে দুটো ব্যবহার এই জন্য, ঠিক আছে। তাছাড়া অনেক ব্যবহার আছে। তারপরে যে উদ্ভিদের রোগ সৃষ্টিতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। উদ্ভিদের রোগ সৃষ্টিতে ব্যবহৃত হয়, যেমন লেড ব্লাইট, আলুর লেড ব্লাইট, বিলম্বিত যে ধসা রোগ, হ্যাঁ, এটাও কিন্তু ছত্রাক দিয়ে তৈরি হয়। তারপর প্রাণীর রোগ সৃষ্টিতে বিভিন্ন ধরনের ছত্রাক ব্যবহৃত হয়, যেমন টাক, মানুষের মাথায় যে চুল পড়ে যায়, এই যে টাক তৈরি হয়, এটা কে তৈরি করে মাইক্রোস্পোরিয়াম নামক ছত্রাক। এই ছত্রাকের কারণে কি হয় মাথায় টাক তৈরি হয়। তারপর
কাগজ বিনষ্টীকরণে কতগুলো ছত্রাক, এগুলো তো ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তারপরে গৃহপালিত পশু পাখি মাছের রোগ, এই যে কুকুর এবং ঘোড়ার শরীরে যে দাঁত জাতীয় চর্মরোগ তৈরি হয়, এটার জন্য এক ধরনের ছত্রাক রয়েছে যেটা মাইক্রোস্পোরিয়াম কেনিস বলা হয় থাকে। তারপর মাছের স্যামন রোগ সৃষ্টি হয়, এটার কারণে কোন রোগ? স্যাপ্রোলেজেনিয়া প্যারাসাইটিকা, এই ছত্রাকটা কি করে? মাছের স্যামন রোগ সৃষ্টি করে। মানুষের রোগ সৃষ্টিতে গিয়ে ছত্রাকের বহুত ভূমিকা আছে, যেমন ব্রঙ্কোমাইকোসিস, এটা হয় কিসের কারণে? অ্যাপসিডিয়া কোরিম্বিফেরা নামক ছত্রাকের কারণে, ঠিক আছে। তারপর কেনেডিয়া অ্যালবিকান, এই ছত্রাকটা কি করে? নাসিকা, তারপর হচ্ছে মুখ, গলা, এগুলোর মিউকাস ঝিল্লির ক্ষতি সাধন করে, এই জন্য এটাকে কি বলে? ক্যান্ডাইডাসিস বলা হয়ে থাকে। তারপর স্যাপ্রোলেজেনিয়া যেটা আছে, কার্প জাতীয় মাছের কি করে? রোগ সৃষ্টি করে। তারপর দেখেন অ্যাগারিকাস, অ্যাগারিকাসকে কি বলে? আমরা ব্যাঙের ছাতা বলি, অনেকে কি বলে? মাশরুম বলে। অ্যাগারিকাসের সঞ্চিত খাদ্য কি? তৈল বিন্দু। অ্যাগারিকাসের যে গঠনটা আছে, মাটি থেকে উপরে, মাটির নিচে যেটা বলে এটাকে বলে মাইসেলিয়াম বলা হয়। হ্যাঁ, এর উপরে যে গঠন, এই গঠনটা তৈরি হওয়াটাকে কি বলা হয়? ফ্রুকটিফিকেশন বলা হয়, ঠিক আছে। এই অ্যাগারিকাস একদিনে 1 কিলোমিটার পর্যন্ত হাইভি তৈরি করতে পারে, ঠিক আছে। অ্যাগারিকাসের গঠন দুইটা, মাটির নিচ থেকে যেটা আছে সেটাকে বলা হয় দৈহিক অংশ বা মাইসেলিয়াম, আর মাটির উপরে যেটা আছে সেটাকে বলা হয় কি? ফ্রুট বডি বা ফল দেহ বা জনন অংশ, ঠিক আছে। এর দণ্ডাকার যে অংশ সেটাকে কি বলা হয়? স্ট্রাইপ বলা হয়। তারপর যেটা ছাতার মতো, তার গড়ার অংশটাকে বলা হয় এনুলাস। এই ছাতার মধ্যে যেটা উপরের অংশ ছাতা সেটাকে বলে পাইলিয়াস, আর ভিতরে কতগুলো গিল থাকে, এই গিলেতে তোমার কি থাকে? বেসিডিওস্পোর গুলো থাকে। হ্যাঁ, বেসিডিয়ামে থাকে বেসিডিওস্পোর। একটা বেসিডিওস্পোরে কয়টা করে একটা বেসিডিয়ামে কয়টা করে বেসিডিওস্পোর তৈরি হয়? 4টা করে, ঠিক আছে। এই বেসিডিওস্পোর যদি আবার বেগুনি কালারের হয়, তখন সেটা কি হয়? বিষাক্ত ধরনের ছত্রাক, বিষাক্ত ধরনের কি? মাশরুম, অ্যাগারিকাস। এর অন্তর্গঠন 4টা, একটা হচ্ছে কি? ট্রমা, সাবহাইমেনিয়াম, আর হলো হাইমেনিয়াম। অন্তর্গঠনের কয়টা পার্ট? 3 পার্ট, ট্রমা, সাবহাইমেনিয়াম, হাইমেনিয়াম। এই হাইমেনিয়ামে কি হয়? বেসিডিয়াম উৎপন্ন হয়। এই বেসিডিয়ামের মাথায় কয়টা করে বেসিডিওস্পোর তৈরি হয়? 4টা করে বেসিডিওস্পোর তৈরি হয়। আর সাবহাইমেনিয়ামে যে কোষগুলো সজ্জিত থাকে তাকে কি বলা হয়? প্রজেনকাইমা। এই অ্যাগারিকাস বা ছত্রাক একটা মোস্ট ইম্পর্টেন্ট ডায়াবেটিস প্রশ্ন আসতে পারে, যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আদর্শ খাবার নিচে কোনটি? কোনটিকে বলা হয়? অ্যাগারিকাস বা ছত্রাক। এই অ্যাগারিকাস বা ছত্রাক থেকে কয়েকটা পদার্থ ক্ষরণ হয়, যেগুলোকে বলে কি? লভাস্টানিন। হ্যাঁ, ওই বইয়ের মধ্যে আছে, দেখাও। লভাস্টানিন, অ্যান্টাডেনিন, আর হচ্ছে ইরিটাডেনিন। এটার কাজ কি? শরীর থেকে কোলেস্টেরল কমায়, বুঝতে পারছেন? কোলেস্টেরল কমায় কোনগুলো? লভাস্টাটিন, অ্যান্টাডেনিন, আর হচ্ছে কি? ইরিটাডেনিন। এগুলো কোথায় পাওয়া যায়? ছত্রাকে পাওয়া যায়। ছত্রাকের মধ্যে সবচেয়ে বিষাক্ত যে এই অ্যাগারিকাস, সবচেয়ে বড়, সবচেয়ে বিষাক্ত অ্যাগারিকাস, সেটার নাম হচ্ছে অ্যামানিটা ভাইরাসা বা অ্যামানিটা ফেলোইডিস। হ্যাঁ, সবচেয়ে বিষাক্ত প্রজাতির অ্যাগারিকাস বা ছত্রাক। আর বিষাক্ত ছত্রাক চেনার উপায় কি? এই ছত্রাকগুলো হবে উজ্জ্বল বর্ণের। কি হবে? উজ্জ্বল বর্ণের। তারপর অম্ল গন্ধযুক্ত। হ্যাঁ, এদের বেসিডিওস্পোর গুলো আগে বলছি কি ধরনের হবে? বেগুনি বর্ণের হবে। বেসিডিওস্পোর গুলো কি হবে? বেগুনি বর্ণের হবে। তারপর বিষাক্ত ছত্রাকগুলো কোথায় জন্মায় না? প্রখর রোদে এরা কিন্তু জন্মায় না, প্রখর রোদে জন্মায় না। আর কাঠের উপর এরা জন্মায় না, কাঠের উপর জন্মায়। তাহলে কাঠের উপর যে ছত্রাকগুলো জন্মায় সেগুলো কি? বিষাক্ত ছত্রাক। প্রখর রোদে যে মাশরুমগুলো জন্মায় সেগুলো হলো কি? বিষাক্ত মাশরুম। তারপর যে মাশরুমগুলোর বেসিডিওস্পোর বেগুনি, সেগুলো কি ধরনের? বিষাক্ত মাশরুম, ঠিক আছে। উজ্জ্বল বর্ণের যে মাশরুমগুলো আছে সেগুলো কি? সেগুলো কিন্তু বিষাক্ত প্রজাতির। ছত্রাক, শৈবাল এবং ছত্রাকের যে পার্থক্যগুলো আছে পড়ে দিবেন। আমরা আগে পড়ছি যে শৈবাল কি হয়? সালোক সংশ্লেষ উৎপন্ন করে। ছত্রাক সালোক সংশ্লেষণে অক্ষম। শৈবালের জন্য আলো অপরিহার্য, ছত্রাকের জন্য আলো অপরিহার্য। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন, শৈবালের ছত্রাক প্রাচীর সেলুলোজ। হ্যাঁ, শৈবালের মূল সঞ্চিত খাদ্য শ্বেতসার, স্টার্চ বেশিরভাগের ক্ষেত্রে। আর ছত্রাকের সেটা হলো কি? গ্লাইকোজেন। তৈলবিন্দু কার ক্ষেত্রে? অ্যাগারিকাসের ক্ষেত্রে, ঠিক আছে। তারপর ছত্রাক ঘটিত রোগ যেটা আছে, গোল আলুর বিলম্বিত ধসা রোগ, বই বের করো। গোল আলুর বিলম্বিত ধসা রোগ, এটা 2 ধরনের ব্লাইট রোগ হতে পারে। একটা হলো লেট ব্লাইট, আর একটা হলো কি? আর্লি ব্লাইট। এই আর্লি ব্লাইট যেটা হয় সেটা হয় অল্টারনারিয়া সলানি দিয়ে, ঠিক আছে। অল্টারনারিয়া সলানি, এই ছত্রাকের কারণে কি হয়? আর্লি ব্লাইট রোগ হয়ে থাকে। আর যেটা লেট ব্লাইট হয়, গোল আলুর বিলম্বিত ধসা রোগ, এটা হয় ফাইটোপথরা ইনফেস্টান্স। এটার কারণে কি হয়? গোল আলুর বিলম্বিত ধসা রোগ হয়ে থাকে। এখান থেকে দেখেন, যেটা প্রতিকার বা রোগ নির্ণয়ের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বর্ধ মিশ্রণ। প্রশ্ন আসলে নিচের কোনটি বর্ধ মিশ্রণের অংশ নয়?
যেমন কপার সালফেট, লাইম এবং পানি। বুঝতে পারছেন? বর্ডেক্স মিক্সচার, নিচের কোনটি বর্ডেক্স মিক্সচারের কম্পোনেন্টস নয় বা উপাদান নয়? কি কি আছে? কপার সালফেট, লাইম এবং পানি। তারপর এখান থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, দাঁতরোগ বা ডার্মাটোফাইটোসিস। আজমল স্যারের বইয়ে একটা চিত্র দেওয়া আছে, কোন কোন জায়গায় কি কি হলে ওটা বই থেকে দেখে নিন। আজমল স্যারের বইয়ে, হাসান স্যারের বইয়ে নেই। দাঁতরোগটা কি ধরনের রোগ? ছোঁয়াচে চর্মরোগ, ঠিক আছে? এটা ইংরেজি ভাষায় বলা হয় রিং ওয়ার্ম। হ্যাঁ, পরজীবী দ্বারা এটা হওয়ার কারণে এটাকে চিকিৎসাশাস্ত্রে বলা হয় কি বলা হয়? টিনিয়া। তো এই দাঁতরোগটা হয় কেন? ট্রাইকোফাইটনের কারণে। ট্রাইকোফাইটন রাবরাম বা ট্রাইকোফাইটন ভেরোকসাম, এই ছত্রাকগুলোর কারণে কিন্তু কি হয়? দাঁতরোগ হয়ে থাকে। এদের সুপ্তিকাল কতদিন? 3 থেকে 5 দিন। সাধারণত আক্রান্ত হওয়ার 3 থেকে 5 দিন পরে কিন্তু এগুলোর লক্ষণ প্রকাশ পায়। লক্ষণগুলো কি কি হবে? যে প্রথমে আক্রান্ত স্থান ছোট ছোট লাল গোটা হবে, তারপর সামান্য চুলকাবে, তারপর আক্রান্ত স্থানটা কি হয়ে যায়? বাদামি বর্ণের হয়ে যায়। হ্যাঁ, তারপর আক্রান্ত স্থানে প্রায় রিং এর মতো গঠন করে, রিং, এই জন্য এটাকে কি বলা হয়? রিং ওয়ার্ম বলা হয়ে থাকে। তারপর যদি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে 6 নাম্বার আর 7 নাম্বারটা, যদি মাথায় কারো দাঁত রোগ হয়ে থাকে তাহলে মাথা কি ধরনের মলম ব্যবহার করতে হবে? স্যালিসাইলিক অ্যাসিড। কারো যদি মাথায় কি হয়? দাঁত রোগ হয়, তাহলে স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করতে হবে। আর মাথা বাদ দিয়ে শরীরের অন্য কোথাও যদি হয় তাহলে কি কি ব্যবহার করতে হবে? আয়োডিন বেনজোইক অ্যাসিড ব্যবহার করা ভালো। আর আক্রান্ত স্থান ভালো করে চুলকিয়ে দাঁত মর্দন এক ধরনের গাছ পাওয়া যায়, যেটাকে বলে কেসিয়া এলাটা। এই গাছের পাতার রস যদি লাগানো হয় তাহলে 2-3 দিনের মধ্যে কি হয়ে যায়? ভালো হয়ে যায়। আর মলমের পরিবর্তে যদি মলম দিয়ে না সারে তাহলে ওষুধ হিসেবে কি কি ব্যবহার করা যায়? এই যে ইট্রাকোনাজল ট্যাবলেট, এগুলো ইউজ করা হয়। আজমল স্যারের বই থেকে একটা ছক আছে, শরীরের বিভিন্ন জায়গায় কোন জায়গার দাঁত রোগকে কিরকম নামে অভিহিত করা হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকেও কোশ্চেন আসে।